শামসুর রহমান লিখেছিলেন, চোখ মুখ বুজে ছুটছি ঊর্ধ্বশ্বাসে, এক্ষুনি পৌঁছতে হবে বিমানবন্দরে। হয়তো এমনই তাড়াহুড়ো করে কিংবা হয়তো হাতে সময় নিয়ে লন্ডনের বিমান ধরতে গেছিলেন 241 জন মানুষ। তারা জানতেন না আর কোনোদিন প্রিয়জনের কাছে ফিরে আসা হবে না তাদের। আহমেদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়ের পর আজ দেশ জুড়ে শুধু ক্ষোভ আর যন্ত্রণা, আর সেই যন্ত্রণা বুকে নিয়েই আজ প্রথম প্রশ্ন। আহমেদাবাদের বিমান বিপর্যয়ের মৃত্যু 265 জনের, পুড়ে খাক হয়ে যাওয়া লাশের পাহাড়, দেশ জুড়ে স্বজনহারাদের হাহাকার। শনাক্ত করতে শুরু ডিএনএ টেস্ট। ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী। বিমান সংস্থা হোক কিংবা বিমান মন্ত্রক, কেন দায় নির্দিষ্ট করা হবে না, এই প্রশ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্ন, নামে ড্রিমলাইনার হলেও হতো না ঠিক মতো রক্ষণাবেক্ষণ। বিস্ফোরক দাবি সদ্য এয়ার ইন্ডিয়ার ওই বিমানে চড়া যাত্রীদের একাংশে। যাদের থেকে টিকিটের চড়া দাম নিয়ে মুনাফা, তাদেরই নিরাপত্তা কেন বারবার উপেক্ষিত। তৃতীয় প্রশ্ন, সামনে একাধিক বহুতল না থাকলে আহমেদাবাদে জরুরি অবতরণের সুযোগ ছিল বলছেন বিশেষজ্ঞরা। তাহলে ডাম্পিং গ্রাউন্ড থেকে ঘন বসতিতে মোড়া আমাদের এই কলকাতা বিমানবন্দর আসলে কতটা বিপদের মুখে দাঁড়িয়ে। আর চতুর্থ প্রশ্ন থাকবে, উদ্ধার হয়েছে অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স। তদন্তে নামল গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা। ঘটনাস্থলে গেল এনআইএ এবং এনএসজি। পেহেলগামে জঙ্গি হানার আবহে তাহলে কি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী সংস্থাগুলো? আজ পঞ্চম প্রশ্ন থাকবে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরানের পরমাণু ভান্ডারে ইসরায়েলের এয়ার স্ট্রাইক। নিহত ইরানের সেনাপ্রধান ও 6 জন পরমাণু বিজ্ঞানী। ড্রোন দিয়ে প্রত্যাঘাতের চেষ্টা ইরানের। ধস ভারতীয় শেয়ার বাজারে, বাড়ল অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে কতটা প্রভাব পড়তে চলেছে ভারতের অর্থনীতিতে। তবে আজ শুরুতেই দেখাবো বিমান বিপর্যয়ের পর আজকে সারা দিনের ছবিটা ঠিক কী ছিল আহমেদাবাদে। তুলে ধরেছেন আমার একাধিক সহকর্মী গোটা দিন ধরে। करीब हमने मिलके 4 ग्रुप ने मिलके 25 से 30 तो हमने निकाली। বিমানের যে ব্ল্যাক বক্স সেটি উদ্ধার হয়েছে। कब खुश होगा, कितनी खुशियां होंगी, कितने जज्बात होंगे मिलने के बच्चों से, और पल में ऐसा कुछ हो जाए। साजिश तो कहते हुए बहुत डर लगता है, लेकिन आशंकाएं हैं। जीवन और मृत्यु, স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে ফারাক মাত্র কয়েক সেকেন্ডে। এতটা অনিশ্চিত জীবন। বিশ্বের অন্যতম নিরাপদ ও বিলাসবহুল বিমান ড্রিমলাইনারে শেষ 241 জনের জীবন। দিকে দিকে শুধু হাহাকার, আর্তনাদ। ঠিক এই ব্যারিকেড যেখানে দেখছো, এখান থেকে 100 থেকে 150 মিটার দূরেই সেখানে কিন্তু এই দুর্ঘটনাস্থল, এবং এখনো এই রাস্তার উপর সেই দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে ডানা সেটা পড়ে রয়েছে, এবং বেশ কিছু ধ্বংসাবশেষ এখনো কিন্তু সেখানে পড়ে রয়েছে। শুক্রবার কোথাও প্রিয়জনের খোঁজে আত্মীয়রা, কোথাও ডিএনএ টেস্টের জন্য নমুনা দেওয়ার লাইন, যাতে পুড়ে যাওয়া দেহাবশেষটুকু পাওয়া যায়। আপাত দৃষ্টিতে শান্ত চুপ করে যারা বসে রয়েছেন, তারা বস্তুত তাদের ডিএনএ পরীক্ষার জন্য তারা বসে রয়েছেন। তারা হারিয়েছেন তাদের প্রিয়জনকে, হারিয়েছেন, এবং প্রিয়জনকে হারানোর পর এই মুহূর্তে তারা রক্তের নমুনা দিতে এসেছেন, যদি তাদের দেহাবশেষটুকু অন্তত খুঁজে পাওয়া যায়। किसी के पैर जल गए, किसी को कांच बैठ गया है, पर मेरी मम्मी और मेरी 2 साल की लड़की, कोई सूचना नहीं मिली। ये लोग कुछ नहीं जाने दे रहे। আহমেদাবাদের মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের হস্টেলের ভয়ঙ্কর পরিণতি। রাত থেকে ভোর চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। सुबह से जो तस्वीरें हम देख रहे हैं उसने हर किसी को हैरान परेशान किया है। विचलित कर देने वाली वो तस्वीरें हैं। अपनों की तलाश में लोग रोते बिलखते इसी जगह पर पहुंचे थे, क्योंकि ये वही जगह है जहां पर वो विमान दुर्घटनाग्रस्त हुआ है। और इस वक्त की ये तस्वीरें आप देखिए, देर रात का वक्त हो रहा है, लेकिन यहाँ पर आपको एनडीआरएफ की टीम दिख रही है, एसडीआरएफ की टीमें नजर आ रही हैं। और ये देखिए, ये उस प्लेन का विंग है। इस प्लेन के विंग की हालत आप देखिए और आप समझ जाएंगे कि कितना भीषण, कितना अनबिलीवेबल
ये हादसा था। শুক্রবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা গেছে AI-171 এর ব্ল্যাক বক্স, যা বিপর্যয়ের কারণ খুঁজতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুক্রবার ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা কিন্তু বেরিয়ে আসছেন। অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন তাদের থেকে তিনি, যেমনটা জানা যাচ্ছে, তিনি খোঁজ খবর নিয়েছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। গুজরাট পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াডও পৌঁছেছে। অর্ণব মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, ABP আনন্দ, আহমেদাবাদ। দেখুন, দেশ জুড়ে যন্ত্রণা আর শোকের পাশাপাশি অনেকের মনেই কোথাও উঁকি দিচ্ছে ক্ষোভ আর রাগ। স্বজনহারারা একেবারে স্পষ্ট প্রশ্ন তুলছেন যে টাকা আজকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া হচ্ছে সেটা তো বিমানের রক্ষণাবেক্ষণের কাজে লাগানো যেত, আর সেটা হলে এতগুলো পরিবারের মুখ থেকে হাসি মুছে যেত না আজ। দেখুন, বিদেশে তো বটেই, দ্রুত দেশের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সবাইকে বিমানে উঠতে হয়। আর এখন ওই যে বলে না ডাইনামিক ফেয়ার, বিমানের টিকিটের চড়া হার দিচ্ছেন ক্রেতা, কিন্তু রক্ষণাবেক্ষণ হচ্ছে কোথায়? অসংখ্য অভিযোগ নিরাপত্তা নিয়ে, অজস্র প্রশ্ন বিমানের মেনটেনেন্স নিয়ে। ক্ষতিপূরণ দিয়ে তো আর প্রাণহানির ক্ষতিপূরণ করা যায় না, কিন্তু প্রশ্ন হলো এই ভয়াবহ দুর্ঘটনাতেও কি চোখ খুলবে কর্তৃপক্ষের? আপনাদের মনে থাকবে গতকাল এই সময় এই অনুষ্ঠানে আকাশ বৎস নামে এক বিমানযাত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাদের সামনে হাজির করেছিলাম। তিনি দাবি করেছিলেন যে ওই বিমানে, মানে ঠিক রুটটা যেরকম ছিল সেখানে তারা ছিলেন, মানে ওই বিমানটি কিন্তু দিল্লি থেকে প্যারিস গেছিল পরশু, প্যারিস থেকে দিল্লি, দিল্লি থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। ওই দিল্লি থেকে আহমেদাবাদের রুটে এই ভদ্রলোক আকাশ বৎস ছিলেন এবং তিনি বলেছিলেন যে ভয়াবহ মেনটেনেন্সের অবস্থা, এসি ইত্যাদির সমস্যা, ফ্লাইট এন্টারটেনমেন্ট তো বাদই দিন। তো এই সমস্যা তিনি তুলে ধরেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার সঙ্গে যোগাযোগ করতে গতকাল পারিনি, আজকে পেরেছি। কি বলছেন তিনি আমার প্রতিবেদনে দেখাবো। তারপর সরাসরি আসবো অধ্যাপক লেখক চিন্ময় গুহর কাছে, যিনি এক সপ্তাহ আগে এই ড্রিমলাইনারের এই এয়ারক্রাফটটিতে চড়েছিলেন। কিন্তু তার আগে দেখাবো আকাশ বৎস আজকে ক্যামেরার সামনে ঠিক কি বললেন। স্বপ্নের ড্রিমলাইনারই বৃহস্পতিবারের পর হয়ে উঠেছে দুঃস্বপ্নের আরেক নাম। আহমেদাবাদের ভয়াবহ বিপর্যয় নিমেষে শেষ হয়ে গেছে 265টা প্রাণ। पहचान ही नहीं पाते हम कि ये लोग हैं, ऐसे ही कि हमारे कलीग्स है इधर, हमारे वो है बीजे मेडिकल में वो रहने वाले, वो हम देखे ही नहीं पा रहे, पहचान भी नहीं पा रहे। एक टुकड़ा उधर एक टुकड़ा उधर, ऐसे ही था सब कुछ। বোয়িং ড্রিমলাইনারকে সবাই বেছে নেন মূলত দুটো কারণে, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য। কিন্তু বোয়িংয়ের সেই অত্যাধুনিক বিমান 7878 ড্রিমলাইনার এরকম ডেডলি হয়ে উঠল কি করে? বিশ্বের বড় বড় এয়ারলাইন্স যে ড্রিমলাইনার ব্যবহার করে, যা এর আগে কোনোদিন ভেঙে পড়েনি, তা এভাবে ধ্বংস হয়ে গেল কি করে? এই প্রশ্ন যখন জোরালো হচ্ছে, তখনই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটা ভিডিও, যেখানে আকাশ বৎস নামে এক যাত্রী দাবি করেন আহমেদাবাদ থেকে ওড়ার ঘন্টা দুয়েক আগে তিনি ওই বিমানেই ছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বিমানে নানা অব্যবস্থার অভিযোগ তোলেন তিনি। And it's a Dreamliner 787. See, I'm sweating like hell. And we are here for the last 15 minutes. Nothing happening. Remote isn't working. Nothing is working. আড়াই তলার যে বিমান তার স্টেট অফ দ্য আর্ট সজ্জার জন্য পরিচিত, সেখানে এই হাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে আকাশ বৎস নামে ওই যাত্রী কি অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন দেখুন। This AC is not working. Look at everyone. And it's so many people, they are using these magazines. AC is not working at all. And as usual, your TV screens are also not working. Neither this button for calling the cabin crew. Nothing is working. Nothing. Not even the light is working. See, is this what you are providing? And as usual, that is why Air India is considered as one of the worst airlines in the world. AC is still not working, and today it is very, very, very hot in Delhi. ড্রিমলাইনার 787-এ যেদিন ভারতের অন্যতম ভয়াবহ বিপর্যয়টা ঘটল, সেদিন ভাইরাল হওয়া ড্রিমলাইনারের যাত্রীর এই ভিডিও বড় সড় প্রশ্ন তুলে দেয়।
আকাশ বৎস নামে যে যাত্রী এই ভিডিও তুলেছিলেন তিনি শুক্রবার সংবাদ মাধ্যমের সামনেও মুখ খোলেন। मैंने फ्लाइट बोर्ड करी दिल्ली से, वो वही सेम एयर बोइंग 787 ड्रीमलाइनर था जो कि कल AI 171 में क्रैश हुआ है। मैंने फिर से चीज़ें वो बाहर विंडो के देखा तो वो एक जो टेक ऑफ के टाइम प्लाग का बिल्कुल पीछे पार्ट है बीच में है, वो नीचे हो रहा है बार बार नीचे ऊपर। उसके बाद AC का कंप्रेसर चलना स्टार्ट हुआ लेकिन ऑन ऑफ करके ही था वो, ये नहीं कि एक कांस्टेंट टेम्परेचर। इट वाज कभी मतलब ठंडा है ठीक सा कर रहा है, कभी फिर वही सी गर्मी वाली फील आ रही है। শুধু একজন নয়, ড্রিমলাইনারের অবস্থা নিয়ে অভিযোগ করেছেন আরও অনেকে। অতীতে এই 7878 ড্রিমলাইনার বিমানে চড়া যাত্রীদের অভিযোগ তখনও অভাব ছিল রক্ষণাবেক্ষণের। বোয়িং 787-8 ড্রিমলাইনার বলে যেটাকে, আমি সেই বিমানে করেই দিল্লি থেকে মেলবোর্ন এসেছিলাম। খুবই মেইনটেনেন্সের অভাব ছিল এই এয়ারলাইনের কর্তৃপক্ষ থেকে এবং বারবার এই এয়ারলাইন কর্তৃপক্ষের উপর বিভিন্ন রকমের প্রশ্ন উঠে এসছে। তাদের মেইনটেনেন্স নিয়ে তাদের নামে বিভিন্ন রকমের নোটিশ ইস্যু করেছে ডিজিসিএ। যে বিমানের সঙ্গে শয়ে শয়ে যাত্রীর জীবন জড়িয়ে সেখানে এরকম অভিযোগ উঠবে কেন? যাত্রীদের চড়া দামে টিকিট বিক্রি করে তারপর রক্ষণাবেক্ষণের সঙ্গে আপোষের অভিযোগ উঠবে কেন? এবিপি আনন্দ। আমি সরাসরি চলে যাব অধ্যাপক লেখক চিন্ময় গুহর কাছে। প্রফেসর গুহ, আপনার কাছে জানতে চাইব, আপনি যেহেতু এক সপ্তাহ আগে প্যারিস থেকে দিল্লি এসেছেন ড্রিমলাইনারে, মেনটেনেন্স নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক কীরকম? 7 দিন আগেই তো আপনার সেই অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, 7 দিন আগে আমি 5 তারিখ এসে পৌঁছেছি প্যারিস থেকে এই একই ড্রিমলাইনারে, এবং মে মাসে পৌঁছেছিলাম প্যারিসে দিল্লি হয়ে, এবং এই একই 787 বোয়িং ড্রিমলাইনার, যা এমনিতে বিলাসবহুল বলা হচ্ছে, কিন্তু আমি আগেও চড়েছি 1 দশক আগে। তখনকার চাইতে আমি ভেবেছিলাম টাটা অধিগ্রহণের পর অনেক বেশি উন্নতি হবে, তার বদলে এত বেশি অবনতি হয়েছে সে কল্পনা করা যায় না। প্রথমত আমি দেখলাম যে রওনা হওয়ার যে সময় ছিল তার চেয়ে 3 ঘন্টা পরে রওনা হলো। কারণ কি না, পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, ফরাসিরা আমাকে বললেন যে ফ্রেঞ্চ এয়ারপোর্টে শার্ল দে গোল বিমানবন্দরে পরিষ্কার করা হচ্ছে। কেন এত দেরিতে করা হচ্ছে? অন্য 770 থেকে 800 এয়ারলাইন্স সারা পৃথিবীতে অপারেট করে, অফিসিয়ালি রেকগনাইজড। তার মধ্যে এই রকম অবস্থা হলে তো আমরা দাঁড়াবো কোথায়? আচ্ছা, তারপরে হচ্ছে রওনা হলো। আমরা লক্ষ্য করলাম যে পরিকাঠামো বলে কিছু নেই। বিশ্বাস করবেন না, যাবার সময় এবং আসার সময় কোনো সময় টিভি চলছিল না। অর্থাৎ আমরা জানি না কোথায় এখন যাচ্ছি, প্লেনটা কোথা দিয়ে উঠছে, চলচ্চিত্র ইত্যাদি দেখানোর তো প্রশ্নই ওঠে না। কাজে এরকম এতজন যাত্রী আছে, এত বিদেশি এখানে চড়ছে, তারা প্রত্যেকে বঞ্চিত হচ্ছে, সবাই সহ্য করে যাচ্ছে, এবং সহ্য করতে করতে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। কেউ প্রতিবাদ করবো না আমরা। তারপরে দেখলাম যে এই প্রথম একটা বিমান সংস্থায় আমি উঠলাম, যার ড্রিমলাইনারে, যেটা শুনলে অবাক হবেন যে কোনো বাটন নেই, কোনো বোতাম নেই যাতে আমি এয়ার হোস্টেসকে ডাকতে পারি। আমি রাত্রিবেলায় বই পড়বো, তার জন্য আলো জ্বালাতে পারি। তো আমাকে ডাকতে হলো হেঁটে গিয়ে, এবং তারা এসে ভেতর থেকে আলো জ্বালালেন। তো এইরকম একটা অবস্থা আমি কোনো উন্নত দেশের বিমান সংস্থার কাছে আশা করি না। এবং এমনকি যাকে বলে মোবাইল চার্জ করার ব্যবস্থা নেই। শুধু ইনফ্লাইট সার্ভিস ভালো, কিন্তু এইরকম একটা অবস্থা। তখন আমি স্টুয়ার্ডকে জিজ্ঞেস করলাম যে এইরকম বিশৃঙ্খলা কি করে হলো? তিনি অত্যন্ত সৎ এবং ভদ্র, তিনি বিনীতভাবে বললেন এই এয়ারক্রাফটটি 15 বছর ধরে চড়ছে, একবার উঠছে, অর্থাৎ 15 বছরে কত হাজারবার এটা ঘুরেছে, এবং সত্যি সত্যি এর কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় কিনা, ইন্সপেকশন হয় কিনা, নতুন করে ওড়ার আগে আরেকবার দেখে নেওয়া হয় কিনা। আমি যাওয়ার সময় দেখলাম টয়লেটে আলো নেই, একটি টয়লেটে আলো নেই। চিন্তা করতে পারেন, একটা আকাশে একটা টয়লেটে আলো নেই, এবং এইরকম একটা চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে কোথাও কোনো টিভি চলছে না। আমরা কোথা দিয়ে যাচ্ছি আমাকে স্টুয়ার্ডকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে, এবং যে বিমানটি এত বড় এয়ার ক্র্যাশ করার পর আমরা একেবারে শোকাহত হয়ে আছি, ভারাক্রান্ত হয়ে আছি, সেটি কিন্তু 12 বছরের পুরনো। কাজেই 15 বছরের পুরনো একটা ড্রিমলাইনারে আমি আসছি, তাতে বুঝতে পারছেন এটা কি আমরা ভেবেছিলাম যে বেসরকারি অধিগ্রহণের পর অবস্থা অনেক ভালো হবে, তা একেবারেই হলো না, এবং সবাই মুখ বুজে নেমে গেল। যতক্ষণ না পর্যন্ত আমরা প্রতিবাদ করছি,
তখন এখন যদি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসেন, মানে আফটার দ্য ডেথ ডক্টর কামস, তাতে কোনো লাভ হবে না। কাজেই মেনটেনেন্সের দিকে কোনো নজর নেই, কোনো রকম পরিষেবা যে খারাপ হচ্ছে সেই দিকে চূড়ান্ত উদাসীনতা, এভাবে চলতে পারে না। এবং এটা হওয়ার ছিল, সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছিল যে ভগবানের নাম করে আকাশে উঠছে। হ্যাঁ, এবং আমি জানি না, এর আগে একটি খবরে আমি পড়েছিলাম যে যিনি বিমান চালক, তার বিশ্রামও অনেক সময় হয় না। সুতরাং এইরকম একটা রিস্ক যদি নেওয়া হয়, হাই রিস্ক, এতগুলো মানুষকে নিয়ে, তার যে ফল হতে পারে তা আমরা দেখলাম। কাজেই ড্রিমলাইনার্সে আমার এক্সপিরিয়েন্স অত্যন্ত খারাপ, এবং আমার মনে হয়েছে যে এটা হওয়ার ছিল, এটা হতে যাচ্ছিল, এবং এটা হবে, এটা হলো। প্রফেসর গুহ, আমার শেষ প্রশ্ন থাকবে, আপনি ভয়ঙ্কর একটা ছবির কথা তুলে ধরলেন এবং আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একটা জায়গায় একমত যে অনেক সময় বিমানে সার্ভিস নিয়ে, মানে যে কমপ্লেন বিমানে থাকার সময় মানুষ বদার্ড হন, নাবার সময় এই প্রবণতা আমার আপনার হয়তো বেশিরভাগ যাত্রীরই, যে বিমান থেকে নেবে আমরা ভুলে যাই সেটাকে আর ফলো আপ করে আবার ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করার ধৈর্য বা মানসিকতা অনেকেরই থাকে না। কিন্তু আপনি যে ছবি তুলে ধরলেন এ তো ভয়ঙ্কর। মানে আমি ইনফ্লাইট এন্টারটেনমেন্টটা সরিয়ে রাখছি, সে তো না আমি বিলাসিতা মানতে পারি, আমি বলছি সেটা না হলেও চলবে, কিন্তু একটু আগে ভিডিওতে দেখালাম যে ওই বিমান সকালে সেখানে এসি চলছে না, আপনি বলছেন আপনি যে এয়ারক্রাফটটাতে চলেছিলেন তার ওয়াশরুমে আলো নেই, সেখানে আপনি বই পড়বেন, সেই বেসিক যে ক্রুকে ডাকা, অ্যাসিস্ট্যান্স ডাকা আর বই পড়া, এই দুটো তো অ্যাট ইউর ফিঙ্গার টিপস অলওয়েজ, হয় রিমোটে থাকবে নয় আপনার হ্যান্ডেলে থাকবে, সেই বেসিক জিনিসটাও আপনার ফ্লাইটে সেই পরিষেবাটা কাজ করছে না। তো আনবিলিভেবল। আমি জানি না বিমান মানে এয়ারক্রাফটের আয়ুর ক্ষেত্রে 12 বা 15 বছর হয়তো খুব বেশি নয়, কিন্তু সার্ভিসগুলো, বেসিক সার্ভিস থেকে যদি একজন যাত্রী বঞ্চিত হন তাহলে তো মানতেই হবে যে মেনটেনেন্স নেই অথবা মেনটেনেন্স হচ্ছিল না। তার কারণ হতে পারে যে শিডিউলিংয়ের প্রেশার, তার কারণ ঠিক একই রকমভাবে যেরকম বিমান চালকদের বিশ্রাম প্রয়োজন, সেই যানটারও বিশ্রাম প্রয়োজন, সেটা হয়তো হচ্ছিল না। আমি জানি না, এর অর্থনীতির পাঠে আসবো, কিন্তু তার আগে একটু আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে একটু যদি সাম আপ করে বলেন যে কি কি পরিষেবা যাত্রী হিসেবে আপনি পাননি ড্রিমলাইনারে। প্রথম কাজ হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ এয়ারলাইনগুলোর ক্ষেত্রে একেবারেই দেরি হওয়ার কথা নয়, ছাড়ছে 3 ঘন্টা পরে অকারণে, প্রায় অকারণে। আমার মনে আছে, আপনারা শুনলে একটুখানি কৌতুক বোধ করবেন, যে কয়েক বছর আগে এই ড্রিমলাইনার্সে আমি পৌঁছেছিলাম 1.5 দিন পরে, এবং যারা আমাকে প্যারিসে রিসিভ করছিল তারা বললো ইলিয়াবে দেখা দন অ্যাভিয়ন। ইয়াবে দেখা দন অ্যাভিয়ন মানে হচ্ছে প্লেনের মধ্যে অনেক ইঁদুর ছিল, সেই ইঁদুর মেরে প্লেন রওনা হয়েছে। এত একটা বড় একটা শ্লেষ আমাকে শুনতে হলো ভারতবর্ষের এয়ার ইন্ডিয়া সম্পর্কে। তো এখন আমি ভেবেছিলাম অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, আমি চেয়েছিলাম যে বেসিক পরিষেবা, ইনফ্লাইট এন্টারটেনমেন্টও তো খুব গুরুত্বপূর্ণ এই দীর্ঘ যাত্রায়। তাছাড়া কোনো বোতাম কাজ করছে না, আমি এমনকি আমার মোবাইলটাকে রিচার্জ করতে পারবো না, আমি চেঁচামেচি করায় পাইলট এসে নিয়ে চলে গেলেন এবং 6 ঘন্টা পরে ফেরত দিলেন আমার মোবাইল। তো এইভাবেই তো চলে না, এটা মনে হচ্ছে একেবারে একটা এলেবেলে অবহেলার মধ্যে দিয়ে কাজ চলেছে। এত রেল দুর্ঘটনা হয়, কখনো তার কি ফল আমরা জানতে পারি না। ঠিক একইভাবে আমার মনে হয়েছে এরোপ্লেনের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। কোনো যান্ত্রিক গোলযোগ আছে কিনা, সত্যি সত্যি তার যাচাই হয়েছিল কিনা আমার সন্দেহ আছে। অনেক ধন্যবাদ প্রফেসর গুহ আপনাকে। আমি বলছি ড্রিমলাইনারে উঠে এই রকম স্বপ্নভঙ্গ সত্যিই ভাবা যায় না, এবং আমি প্রফেসর গুহর সঙ্গে সম্পূর্ণ একমত যে ইনফ্লাইট এন্টারটেনমেন্ট শুধুমাত্র ফিল্ম বা বিনোদনের জন্য নয়, সেখানে এই প্লেন, অর্থাৎ যে প্লেনে যাত্রী চড়ছেন সেটা ভূপৃষ্ঠ থেকে কতটা ওপরে, কোথায় আছে, তার লোকেশান, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সমস্ত কিছুর ওপর আমরা ডিপেন্ড করি, যার ফলে ওটা এসেনশিয়ালের নিঃসন্দেহে পার্ট। আমি এইখান থেকে অর্থনীতির কথায় আসবো, অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের কাছে। অনির্বাণবাবু, আমি বলছি যে সুরক্ষাটা কোথাও কি কম্প্রোমাইজড হচ্ছে? আমি যদি শুধু এয়ার ইন্ডিয়ার পার্টে দেখি, নিঃসন্দেহে আমিও চিন্ময়বাবুর মতো যে টাটারা যখন নিল তখন প্রত্যেকে আমরা আশা করেছিলাম, অঙ্কটাও কিন্তু আশাপ্রদ ছিল যে 11,000 কোটি টাকার লস ছিল যে সংস্থায়, সেটা আলটিমেটলি সেই লস নামলো 4,444 কোটি টাকায়, মানে রাফলি ধরুন 6,000 কোটি টাকার লস কমলো। আমি বলছি কোথাও প্রফিট বাড়াতে গিয়ে এবং লস কমাতে গিয়ে সুরক্ষাটা কি কম্প্রোমাইজড হলো? এই প্রশ্ন তো আমাদের থাকবে, আপনার কি মনে হয়? দেখুন সুমনদা, ওই চিন্ময়বাবু যেটা বলছিলেন,
আর এয়ার ইন্ডিয়ার যদি আপনি ট্যাগলাইন দেখেন, এই ট্যাগলাইনটা হচ্ছে যে ইয়োর প্যালেস ইন দ্য স্কাই, যখন শুরু হয়েছিল পথ চলা এয়ার ইন্ডিয়ার। এবং এয়ার ইন্ডিয়া 1932 থেকে পথ চলা শুরু, তার মধ্যে থেকে এই 2022-এ এসে যখন আমরা দেখলাম যে টাটা গ্রুপ আবার সেটাকে নিল, আমাদের সাধারণ মানুষের একটা দেখুন আস্থা সেটা টাটা গ্রুপের উপরে আছে। এবং প্রত্যেকটা মানুষ যখন বিমানে চড়েন তারা তো সারা জীবনের একটা, আমি বলবো যে ওই সেই দায়িত্বটা টাটা গ্রুপের উপরে দিয়েই তারা হয়তো এই পথ চলাটা শুরু করেন। সেই জায়গায় দাঁড়িয়ে কালের পরিহাস এই কয়েকদিনের মধ্যে, বিগত 7 থেকে 10 দিনের মধ্যে এই এয়ার ইন্ডিয়ার যিনি সিইও আছেন ক্যাম্বেল উইলসন, তার কিছু সাক্ষাৎকার সর্বভারতীয় দৈনিকে বেরিয়েছেন এবং তিনি খুব প্রাউডলি কয়েকটা কথা বলেছেন এবং যেটা নিয়ে সর্বভারতীয় স্তরে আলোচনা হয়েছে যে এই এয়ার ইন্ডিয়ার এখন কারেন্ট এয়ারক্রাফট চলছে 205টা এবং তার যে টপ লাইন রেভিনিউ ফ্রম অপারেশন সেটা 61,000 কোটি টাকা 2025-এ এক্সপেক্টেড। তার যেহেতু ফাইন্যান্সিয়ালস এখনও অডিট হয়নি, তো আর তারা যাত্রী পরিবহন করেছে প্রায় 4,35,00,000 যাত্রীকে। তো যদি আপনি অ্যাভারেজ করেন প্রায় 14,500 টাকার মতো সাধারণ মানুষ তারা ভাড়া দিয়েছেন। আমি এর মধ্যে ডোমেস্টিক আছে, ইন্টারন্যাশনাল আছে। অ্যাভারেজ প্রত্যেকটা মানুষ তার জীবনের মানে দরকারে তিনি প্লেন চড়েন, তার কষ্টের টাকা দিয়ে প্লেন চড়েন, এর মধ্যে তারও একটা অর্থনৈতিক বাধ্যবাধকতা থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে টাটার যখন এটা টেক ওভার করলো তখন একটা হিউজ লস ছিল। সেই এয়ার ইন্ডিয়াকে একটা প্রফিটেবল অর্গানাইজেশনে উন্নীত করার জন্য আমরা যেটা দেখলাম যে যাত্রী সুরক্ষাকে কি কোথাও কম্প্রোমাইজ করা হয়েছে। কোথার থেকে আমি বলছি এই কথাটা, দেখুন যদি আপনি লাস্ট দুটো বছরে যদি ফাইন্যান্সিয়ালস অ্যানালিসিস করেন সেখানে আমরা দেখব টার্নওভার যে রেটে বেড়েছে আর সেই রেটে যদি আপনি দেখেন যে রিপেয়ার মেনটেন্যান্সের যে খরচাটা সেই খরচাটা কিন্তু সেই হারে বাড়েনি। তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন চিন্ময়বাবু যেটা কথা বলছিলেন, অলরেডি গত বছর প্রায় 80 লক্ষ টাকা ডিজিসিএ পেনাল্টি ইম্পোজ করেছিল ওই ভায়োলেটিং ট্রাফিক গাইডলাইন্স বিভিন্ন আছে, তাদের মধ্যে কিছু এক্সেসিভ মানে যারা ক্রিউ মেম্বার্স আছেন পাইলটস আছেন তাদেরকে এক্সেসিভ কাজ করানো হয়েছিল। তো আমরা বলছি যে এই যে প্রত্যেকটা মানুষের যে আশা ভরসার জায়গা, যে সেখানে আমি যে কষ্টের টাকাটা দিচ্ছি সেই টাকাটা যেখানে খরচা হচ্ছে সেই অর্গানাইজেশন তারা কি শুধুমাত্র প্রফিট করবার জন্য আছে? আচ্ছা আমি একটা উল্টো কথা বলি যে লেটস বি এ ডেভিলস অ্যাডভোকেট। ধরা যাক যে 2.5 বছর একটা প্রাইভেট সংস্থা নিয়েছে, ধরা যাক যে এমন অবস্থায় নিয়েছে যেটা অত্যন্ত খারাপ অবস্থা, বিরাট ধার দেনা, আপনি জানবেন যে অলমোস্ট নো টেকার, কেউ এই সংস্থা অধিগ্রহণ করতে চায়নি। আমি বলছি সেইখানে 2.5 বছর কি তাহলে যথেষ্ট সময় নয় টার্ন অ্যারাউন্ড করার? একদমই নয়। এরকম বড় একটা আপনি এয়ারলাইন্স চালাবেন, তার একটা হিউজ লস, সেটাকে যে কোনো সাধারণ আপনার এর জন্য অর্থনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, তিনি জানবেন যে এটা লং রানে গিয়ে আমি সেই লসটাকে মেক আপ করবো এবং সেটাকে ব্রেক ইভেনে আনবো এবং তারপরে হয়তো আমি সেটা থেকে প্রফিট করবার চেষ্টা করব। আপনি একটা ছোট্ট কথা, যারা সাধারণ দর্শক আছে তারাও হয়তো আমার সঙ্গে সহমত হবেন যে সোজা কথা আমার অত বোঝার দরকার নেই, এটা তো একটা যন্ত্র, সেই যন্ত্রটার একটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল এবং যান্ত্রিক ত্রুটিটা তখনই হয়েছে যখন যন্ত্রটার প্রপার যত্ন আপনি করেননি এবং যত্ন করেননি মানে তার রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে আপনি যদি সঠিক পর্যালোচনা করেন তাহলে হয়তো দেখবেন তার মধ্যে অনেক লুপহোলস পাওয়া যাবে। আপনি খরচা কমাতে গেলে কি খরচা করাবেন? দেখুন তেলের একটা খরচা আছে, আপনার এয়ারপোর্ট মেনটেন্যান্সের একটা খরচা আছে, আপনার যারা স্যালারি দিচ্ছেন স্টাফদের তাদের একটা খরচা আছে, আর বাকি খরচা যেগুলো আছে তার মধ্যে থেকে আপনাকে ডিগ ডাউন করতে হবে যে আমি যদি 40,000 কোটি টাকা থেকে 61,000 কোটি টাকাতে আমার টার্নওভার বাড়িয়ে নিয়ে যাই এবং সেটাকে যদি আমি প্রাউডলি বলি এবং সেখানে যদি আমি বলি আমি লস 6,000 কোটি টাকা কমিয়েছি, তাহলে সাধারণ মানুষ আমি যদি বিমানে চড়তে চাই আমি আগে দেখব ভাই আমার ওই কোম্পানিটা প্রফিট করেছে না লস করেছে, আমার সেটা জানার দরকার নেই, আমার জানার দরকার আমার সুরক্ষিতভাবে আমাকে সেই যাত্রী। ঠিক আমি একমত। আমি শুধু তার সঙ্গে যোগ করব যে দেখুন যাত্রী হিসেবে আমি কোম্পানি প্রফিট করলে আমার কোনো আপত্তি নেই, আনন্দ ছাড়া আমার দুঃখ হবে না, কিন্তু আমার সুরক্ষাটা আমি যেখানে কাঞ্চন মূল্যে এবং আজকের এই বাজারে যথেষ্ট আপনারা জানেন যে টিকিটের দাম কোন পর্যায়ে পৌঁছচ্ছে, সেখানে একজন সাধারণ যাত্রী বিমানের যখন টিকিট করছেন তিনি মানে তার বিমান সংস্থা লাভে কারুর আপত্তি নেই, ব্যবসায়ী করছেন তো লাভ করার জন্য, কিন্তু বারবার যে প্রশ্নটা হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ। তার কারণ আজকে যাদের পরিবারের সর্বস্ব চলে গেল, প্রিয় মানুষটা চলে গেল, আমি শুরু করেছিলাম এই অনুষ্ঠান যে কোনো ক্ষতিপূরণ
বিমান, সেটা মূল্য যাই হোক, 1 কোটি টাকা হয়েও সেই ক্ষতিপূরণে সেই মানুষটার সামান্যতম ক্ষতির পূরণও হবে না। সেই মানুষগুলো আজকে আমাদের সামনেও পাল্টা প্রশ্ন করছে যে এর থেকে 3 গুণ টাকা আমি ক্ষতিপূরণে দেবো, 1 কোটির জায়গায় 3 কোটি দেব, কিন্তু রক্ষণাবেক্ষণটা হলে এই কোনো কিছুর প্রয়োজন হলো না। আজকে যদি ক্ষতিপূরণের টাকাটা রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হতো তাহলে কি এই দুর্ঘটনা এড়ানো যেত? আমরা জানি না, কিন্তু এই প্রশ্ন তুলেছেন ওই শোকাহত পরিবারগুলো। পরের প্রতিবেদন। जो तुम कंपोजिशन देते हो, अभी 240 लोग थे, तो उसमें 240 लोग 1 करोड़ रुपए दे रहे हो आप लोग, तो उससे बेटर है कि प्लेन को अच्छा बना दो। কেউ যাচ্ছিলেন প্রিয়জনের কাছে, কেউ ফিরছিলেন নিজের দেশে, কেউ প্রবাসে ঘর বসানোর স্বপ্নে ছিলেন বুঁদ, কিন্তু ওরা মাত্রই সব শেষ। এই যে বিল্ডিং দেখা যাচ্ছে আমার পিছনে, এটাও মেডিকেল কলেজের হোস্টেলের একটি বিল্ডিং, এবং তার পিছনে যে বিল্ডিং এর ওপর বিমানের অধিকাংশটাই ভেঙে পড়েছিল, সেই বিল্ডিং যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছিল, কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছিল। वो फ्लाइट वाले को देखो, उसका ही मिस्टेक है, हम तो ऐसा ही बोलते हैं, नहीं तो इतना तो जल्दी नहीं होना चाहिए था। वो जो भी है उसको पूरा सॉल्व करना चाहिए, फिर फ्लाइट उठाना चाहिए। অসুস্থ মাকে দেখতে 6 দিনের জন্য স্ত্রী সন্তানদের নিয়ে মুম্বাই এসেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জাভেদ আলী, কিন্তু আর ফেরা হলো না। আমেরিকার বোয়িং কোম্পানির বিমান ড্রিম লাইনারে 241 জনের মর্মান্তিক মৃত্যুর পর নিহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে, কিন্তু স্বজন হারানো মানুষগুলো বলছেন মৃত্যুর পর টাকা দিয়ে কি হবে? এই টাকা বিমানের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করলে তো আজ এই ভয়ঙ্কর পরিণতি হতো না। तो कंपोजिशन देने हल नहीं है उसका। कंपोजिशन देना ना, तुम ये चीज लाया क्यों है, तुम इस चीज पे परफेक्ट क्यों नहीं करते? काम करना है तो सीधे करो ना, अच्छा टेक्निक लाओ। टेक्निक आज हम बोले बहुत कुछ तरक्की करे, क्या तरक्की कर रहे? 200 करोड़ रुपए के आसपास आपका जो जा रहा है, 200 करोड़ रुपए के आसपास जा रहा है, तो 200-250 करोड़ रुपए आपका जो बच रहा है, तो 200-250 किलो वो एक प्लेन में लगाओ ना, प्लेन लगा दो, वहाँ कम से कम लोगों की जिंदगी तो बचेगी। মাত্র 1 সপ্তাহ আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এমিরেটস অধ্যাপক চিন্ময় গুহ এই ড্রিম লাইনারই প্যারিস থেকে দিল্লিতে ফেরেন। বৃহস্পতিবার দুপুরের এই ছবি দেখে সবাই যখন শিউরে উঠছেন, তখন অধ্যাপক গুহর মনে পড়ে যাচ্ছে তার সফরের সময় সেই ড্রিম লাইনারের ভেতরের ভয়াবহ অব্যবস্থার ছবি। আমি সমস্ত এয়ারলাইনেই ফ্লাই করেছি, কিন্তু কখনো এইরকম অব্যবস্থা দেখিনি। একজন এয়ার হোস্টেসকে ডাকার বাটন নেই, বোতাম নেই, আলো জ্বালানোর অবস্থা নেই, যে রিমোটে যে টিভিতে দেখা যায় আমরা কোথায় পৌঁছচ্ছি, আমাদের এয়ারক্রাফট এখন কোথায় আছে সেটা জানার কোনো উপায় নেই। প্রত্যেকেরই এই দুর্দশা সম্মুখীন হতে হচ্ছে। তো যে কোনো সময়ই একটা বিপদ হবে। যাওয়ার সময় দেখলাম যে টয়লেটে আলো নেই। যাত্রীদের নিরাপত্তার ভার যাঁদের, তাঁরা কি করছিলেন? সাধারণ যাত্রীরা দিনের পর দিন যে খামতি দেখতে পেয়েছেন, সেটা কেন চোখে পড়ল না বিমান সংস্থার? ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনার এই পর্বে ক্যাপ্টেন সুমন্ত রায়চৌধুরীর কাছে চলে যাব সরাসরি। যে দেখুন, এতক্ষণে আমরা সবাই জেনে গেছি যে ব্ল্যাক বক্স মানে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার দুটোই পাওয়া গেছে। অর্থাৎ দুর্ঘটনা কেন হলো সেটা জানতে কতটা আর সময় লাগতে পারে, তার কারণ ফ্লাইটের এক্স্যাক্ট কন্ডিশন, পাইলট কোপাইলটের মধ্যে যাবতীয় এক্সচেঞ্জ অফ আইডিয়াস ককপিট ভয়েস রেকর্ডারে পাওয়া যাবে। তো সবাই, গোটা দেশের মানুষ কখন নিশ্চিতভাবে জানতে পারবেন যে ঠিক কি হয়েছিল, কেন ঘটলো এই বিমান দুর্ঘটনা? দেখো সুমন, এটা খুবই মানে সৌভাগ্য যে আমাদের দুটোই পাওয়া গেছে। প্রথমে শোনা গেছিল যে শুধু ককপিট ভয়েস রেকর্ডার পাওয়া গেছে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এফডিআরটাও পাওয়া গেছে, উইচ ইজ এ ভেরি গুড নিউজ। কিন্তু কি অবস্থায় পাওয়া গেছে সেটা দেখতে হবে। যদি এখানে ডিকোড করতে পারে তো ভালো, নাহলে এই দুটো রেকর্ডারকে নিয়ে যেতে হবে ইউএসএ তে ডিকোড করার জন্য। এর জন্য সময় সাপেক্ষ, সময় 10 থেকে 15 দিন মধ্যে ম্যাক্সিমাম প্যারামিটারসটা এরা ডাউনলোড করতে পারবে, করে জানতে পারবে যে কি ঘটনা হয়েছিল। ততদিন পর্যন্ত এদের সময় দিতে হবে, এবং আশা করি আমাদের দেশেই এই প্রযুক্তি আছে এটাকে ডিকোড করে এটাকে বার করে নেওয়া, এবং তাতে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল এই এয়ারক্রাফট সম্বন্ধে। এখনো পর্যন্ত যদি কালকে যে বিভিন্ন অপশনস নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কি হতে পারে, তো তার ভেতরে কোনটা সব থেকে স্ট্রং বলে ব্যক্তিগতভাবে আপনার মনে হচ্ছে? আমার তো এখনো মনে হচ্ছে যে ইঞ্জিন ফেলিয়ার হয়েছে। এখন সেটা ডাবল ইঞ্জিন ফেলিয়ার একসঙ্গে হয়েছে না সে একটা করে হয়েছে, এটা নির্ভর করবে ইনভেস্টিগেশন কি বা কিভাবে ওরা
ইনভেস্টিগেট করে বার করতে পারে। তবে ডেফিনেটলি ইট ওয়াজ ইঞ্জিন ফেলিয়ার, তার সঙ্গে আনুষঙ্গিক অন্য কিছু হতে পারে। কেউ বলছে ল্যান্ডিং গিয়ার, কেউ বলছে ফ্ল্যাপস, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু এই স্পেকুলেট করাটা ঠিক হবে না। তবে প্রাইমারি যেটা বোঝা যাচ্ছে যে ইঞ্জিন ফেলিয়ার হয়েছে। আমার আপনার কাছে শেষ প্রশ্ন, যে কি কারণে ইঞ্জিন ফেলিয়ার হতে পারে? তার কারণ ইঞ্জিন তো ডাবল ইঞ্জিন, এবং একই সঙ্গে দুটো ইঞ্জিনে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, সেটা কি হিউম্যান এরারের হয় নাকি মেকানিক্যাল এরার হতে পারে? কারণ, সম্ভাব্য কারণ কি কারণে দুটো ইঞ্জিন একসঙ্গে নিষ্ক্রিয় হতে পারে? হিউম্যান এরারও হতে পারে, এটা টেকনিক্যাল ফল্টও হতে পারে, এবং আমি সাবোটাজও কিন্তু এটাকে বাইরে রাখবো না। It can be also that angle can also be looked into. এটাও ধর্তব্যের মধ্যে ধরতে হবে। কিন্তু এটা ঠিক যে যাই হয়ে থাকুক, it has been engine failure, and তার জন্য লিফট হয়নি। লিফট না পাওয়ার জন্য একটা 500 ফিটের বেশি ক্লাইম্ব করতে পারেনি, and it started sinking very rapidly. সো এটা ইনভেস্টিগেশন করতে হবে যে ইঞ্জিন ফেলিয়ারটা রানওয়ের উপরে হয়েছে না টেক অফের পরে হয়েছে, না দুটোই ইঞ্জিন ফেল হয়েছে রানওয়ের উপরে, না দুটো ইঞ্জিন ফেল হয়েছে আফটার টেক অফ। এগুলো সব হচ্ছে ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। এফডিআর থেকে পার্টিকুলারলি ওখানে হচ্ছে ডেটাটা থাকে। ককপিট ভয়েস রেকর্ডার তো শুধু ককপিট ভয়েসটাকে রেকর্ড করে। কিন্তু একটা কথা বলুন, যদি রানওয়ের ওপর ইঞ্জিন ফেলিয়ার হয় তাহলে তো ফ্লাইট অ্যাবর্ট করে দিতেন পাইলট, মানে নিশ্চয়ই উড়ান ভরতেন না। না না না, এটা এখানে একটা ফ্যাক্টর আছে। যদি অ্যাবর্ট, আমাদের একটা V1 স্পিড বলে আছে, সেই V1 স্পিডটা ক্রস করে গেলে ইউ আর সাপোজ টু কন্টিনিউ দ্য ফ্লাইট। বাট if the pilot takes a drastic measure যে I will reject the takeoff and whatever happens to the aircraft আমি সেভ করব so that further damage is not done, সেটা হতে মানে সে করতে পারে। তাকে পরে প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে তুমি কেন রিজেক্ট করলে এবং কেন কন্টিনিউ করলে না, তার হয়তো এক্সপ্লেনেশন থাকবে। কিন্তু এটা নর্মালি হচ্ছে আফটার V1 স্পিড ইউ আর সাপোজ টু কন্টিনিউ ইভেন ইফ ইউ হ্যাভ ওয়ান সিঙ্গেল ইঞ্জিন ফেলিয়ার or a emergency. After V1 speed you are supposed to continue and then come back and land or take whatever steps is necessary. ক্যাপ্টেন রায়চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। আর নিঃসন্দেহে এটা বলতে পারি, পরে এ নিয়ে বিস্তারিত আলোচনা এই অনুষ্ঠানেই করব, যে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেয়া হচ্ছে না, কেন উড়িয়ে দেয়া হচ্ছে না তার ডিটেইল বিশ্লেষণ আমরা করব। কিন্তু তার আগে এতগুলো আশঙ্কা, খারাপ খবর, চোখের জল, তার মাঝখানে ওই কালকে পাশাপাশি দুটো প্রবাদ বলছিলাম না, যে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে, দুটোরই এই দুর্ঘটনায় গতকালও বলেছি তার প্রতিফলন পড়েছে। যেমন ভাবুন, বাচ্চাকে বাবা মার কাছে রেখে লন্ডনে ফিরছেন, বাচ্চা কাঁদছে, বায়না করছে, 10 মিনিট, ঠিক 10 মিনিট দেরি হয়ে গেছিল ট্রাফিক জ্যাম এবং বাচ্চার বায়না সামলে বাড়ি থেকে বেরোনোর কারণে ফ্লাইটটা মিস করেন গুজরাটের বাসিন্দা ভূমি চৌহান। ওই 10 মিনিটের তফাৎটাই তার জীবন বাঁচিয়ে দিল। হ্যাঁ, এইরকম ঘটনাও ঘটে। আমি পরের প্রতিবেদনে সে বিস্ময়কর ঘটনা দেখাবো। দেখুন, আজ বাচ্চা কি वजह से उसकी मां बच गई है। জীবন আর মৃত্যুর মাঝে তফাৎ ছিল মাত্র 10 মিনিটের, আর সেই 10 মিনিটের জন্যই অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেলেন এই তরুণী। গুজরাতের ভরুচের বাসিন্দা ভূমি চৌহান বর্তমানে লন্ডন নিবাসী। তাঁর স্বামীও ব্রিটেনেই থাকেন। সন্তানকে নিয়ে মা বাবার কাছে এসেছিলেন ঘুরতে। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে তার লন্ডন ফেরার কথা ছিল। মেয়েকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা মা। ভূমির সঙ্গে ছিল সন্তান, কিন্তু প্রথমত বাচ্চাকে তৈরি করে নিয়ে বেরোতে দেরি হয়ে যায়, তার উপর ট্রাফিক জ্যাম। শেষ অবধি বিমানবন্দরে পৌঁছতে দেরি হয়ে যায় ভূমির। বারবার অনুরোধ করেছিলেন, তাও প্লেনে ওঠার অনুমতি পাননি। একরাশ বিরক্তি আর চিন্তা নিয়ে বিমানবন্দর থেকে বেরোন ভূমি। আর তার কিছুক্ষণ বাদেই জানতে পারেন যে ফ্লাইট তিনি একটু আগে মিস করেছেন সেটাই ভেঙে পড়েছে। कल एक्चुअली मैं वापस लंदन जा रही थी और मेरी फ़्लाइट का टाइम था 1:10 का, तो हमें पहुंचते थोड़ा 12:20 हो चुकी थी और 12:10 को एयर इंडिया वालों ने चेक इन और सब कुछ करना बंद कर दिया था। मैं वहाँ पे चेक इन के गेट पे पहुँचने के बाद मैंने उनसे रिक्वेस्ट भी किया कि अभी 10 मिनट ही थोड़ा लेट हुआ है, लेकिन वो तीनों जन ने मुझे वापस ही भेज दिया कि नहीं मैडम, अभी 10 मिनट की आपकी लेट की वजह से हम लोग को और 15 मिनट लेट हो सकता है। যে প্লেনের 241 জনের মর্মান্তিক পরিণতি হলো, সেই প্লেনেই উঠতে না পারায় বেঁচে গেলেন ভূমি। কান ঘেঁষে বেরিয়ে গেল মৃত্যু।
गाड़ी में ही थे और तभी हमने न्यूज़ देखा कि ऐसा प्लेन क्रैश हुआ है और एट द टाइम आई वॉज फीलिंग टोटली नम एंड एक तरह से अच्छा मैं अपने भगवान का थोड़ा माता जी का और सब शुक्रिया कर रही थी कि मैं बच गई। ভাগ্যিস দেরি হয়েছিল, নইলে আজ মেয়েকে এভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতেন না মা বাবা। शुक्रिया मानते हैं माता जी का कि उन्होंने हमें बचा लिया, बेटी को बचा लिया, छोटा बच्चा भी साथ में मेरा है। आज बच्चे की वजह से उसकी माँ बच गई है और इतनी माता जी की कृपा है कि वो सही सलामत है हमारे साथ। हमको तो मालूम ही नहीं था, लेकिन सब एयरपोर्ट से बाहर निकले तभी ऐसा मैसेज आया परिवार का और न्यूज़ में कि ये प्लेन क्रैश हो गया है। শেক্সপিয়ার বলেছেন, 1 মিনিট দেরি করার চেয়ে 3 ঘন্টা তাড়াতাড়ি ভালো। কিন্তু দেরি করাতেই প্রাণে বেঁচে গেলেন গুজরাটের ভূমিকন্যা এবিপি আনন্দ। আমি সরাসরি গুজরাটে আমার দুই সহকর্মীর কাছে চলে যাব। অর্ণব মুখোপাধ্যায় আছে বিজে হাসপাতালে এবং ব্রতদীপ আছে ঘটনাস্থলে। কালকেই ভয়াবহ ঘটনা ঠিক যেখানে ঘটেছে সেখানে ব্রতদীপ আছে। আমি প্রথমে অর্ণবের কাছে যাব। অর্ণব, হাসপাতালে গোটা দিন তুমি টেলিভিশনে লাইভ দেখিয়েছো। দেখো, অধিকাংশ যাত্রীর মানে ভাগ্যিস ভূমিতেই থেকে গেছিলেন বলে তার প্রাণ বেঁচেছে, কিন্তু বাকিদের তো সেই সৌভাগ্য হয়নি। তো অধিকাংশ যাত্রীর দেহ পুড়ে, এটা বলতেও আমার খারাপ লাগছে যে খাক হয়ে গেছে, দেহাবশেষটুকুও চেনার কোনো উপায় নেই। তুমি দেখাচ্ছিলে যে 135 জনের দাঁত সংগ্রহ করা হয়েছে ডিএনএ টেস্টের জন্য। তো শোকস্তব্ধ আত্মীয় স্বজন, আমার প্রশ্ন একটাই, তারা যথেষ্ট অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন তো? তার কারণ প্রিয় মানুষটাকে মানে শেষ দেখা বলতে আমরা যা বোঝাই সেই শেষ দেখাও তারা দেখতে পাচ্ছেন না। ওই 135টা দাঁতের ডিএনএ নিয়ে তাদের বুঝতে হবে যে তাদের প্রিয়জনকে তারা হারিয়েছেন। মারাত্মক। তাদের ঠিকঠাক অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে তো? অর্ণব, একদমই সুমনদা, আমরা যে জায়গাটায় রয়েছি সিভিল হাসপাতাল, তার ঠিক পিছন দিকে হচ্ছে এই বিজে মেডিকেল কলেজ এবং এই বিজে মেডিকেল কলেজের যে হোস্টেল রয়েছে তার উপরেই কিন্তু আমরা জানি যে সেই প্লেনটা ক্র্যাশ করেছে। এবং এই বিজে মেডিকেল কলেজ এখান দিয়ে যদি ভেতরে ঢুকে যাই তাহলে হচ্ছে ডিএনএ টেস্টের জন্য ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য যারা এসছেন তারা ভিতরে বসে আছেন, তারা স্যাম্পল দিচ্ছেন এবং তারপর তারা বাইরে বেরিয়ে আসছেন। আর ঠিক এর পিছন দিকে হচ্ছে পোস্টমর্টম রুম, যেখানে কয়েকটা তথ্য দিয়ে রাখি যে আজকে 265 জনেরই পোস্টমর্টম করা হয়েছে এবং 265 জনের পোস্টমর্টম করার পরে সেই দেহগুলিকে সংরক্ষণ করা হয়েছে এবং এই যে ডিএনএ টেস্ট করা হয়েছে সেই ডিএনএ টেস্টের পরে 72 ঘন্টা বাদে এই ডিএনএগুলো যদি ম্যাচ হয় তাহলে যে পিএম করা দেহগুলো রয়েছে সেই দেহগুলো তুলে দেওয়া হবে তার পরিজনদের হাতে। তো মোটামুটি সময়, তার কারণ হচ্ছে এদের তো অন্তহীন অপেক্ষা এই শোকস্তব্ধ পরিবারগুলো করতে পারবে না। মোটামুটি ডিএনএ রিপোর্ট আসতে মানে 72 ঘন্টার মধ্যে কি আসবে? মানে প্রতিশ্রুতি কি দেয়া হচ্ছে আত্মীয় স্বজনদের? সুমনদা, 72 ঘন্টার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং 72 ঘন্টার প্রতিশ্রুতি মানে গতকাল রাত থেকে কিন্তু এই নমুনা সংগ্রহের কাজ চলছে এবং এই নমুনা সংগ্রহের কাজ আজকেও চলছে। স্বাভাবিকভাবে যারা এই আমেদাবাদের আশপাশে থাকেন তারা চলে এসছেন, কিন্তু অনেকেই আছেন যারা তো দূরে থাকেন, যারা আসতে পারেননি। আমরা জানি যে এর মধ্যে অনেক বিদেশিও রয়েছেন, তো স্বাভাবিকভাবে তাদের ডিএনএ সংগ্রহ মানে যে স্যাম্পল সেটা দিতে সময় লাগছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে 72 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে চিহ্নিত করে। ধন্যবাদ অর্ণব। আমি ব্রতদীপের কাছে চলে যাব। ব্রতদীপ, খানিকক্ষণ আগে বলছিলাম রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে, উল্টে দিলে প্রবাদটা এইরকমই দাঁড়ায়। ওই মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা একেবারে ক্যান্টিনে খাচ্ছিলেন, সেইখানে রাতারাতি আচমকা আকাশ থেকে দেয়াল ফুঁড়ে একটা আস্ত বিমান সেটা ঢুকে পড়লো এবং এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটলো। আমি বলছি হোস্টেলে আতঙ্কের পরিবেশ এবং ওই এলাকা কলোনি একেবারে ঘিঞ্জি এলাকা, তো সেইখানকার গোটা দিন সেই আতঙ্কের ছায়া এখনও কতটা ঘনভাবে গভীরভাবে প্রভাব ফেলেছে সেই এলাকায়? ব্রতদীপ, দেখো সুমনদা, গতকালের এই ঘটনা যেখানে ঘটেছে অর্থাৎ এই মেডিকেল কলেজের যে হস্টেল তার মোট 4টি বিল্ডিং রয়েছে, যার মধ্যে 2টি বিল্ডিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি যখন ভেঙে পড়ে তার সামনের অংশটি পড়ে প্রথম বিল্ডিংয়ের সামনে এবং সেই অংশে কিন্তু জ্বালানি ভরা ছিল, যার ফলে সেই ভয়াবহ বিস্ফোরণ হয় এবং পিছনের অংশটি, যেটা আমার পিছনে এই মুহূর্তে দেখা যাচ্ছে, সন্দীপকে একটু দেখাতে বলবো, সেটা এখনও ওই দ্বিতীয় বিল্ডিংয়ের ওপরেই রয়েছে, যার জেরে দোতলা এবং 3 তলা কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং যখনই দুর্ঘটনা
ঘটে তখন কিন্তু বহু ডাক্তারি পড়ুয়া, রেসিডেন্ট ডক্টরস এবং স্থানীয় মানুষ তারা কিন্তু এই হস্টেলে ছিলেন। স্থানীয় মানুষ কেন? কারণ এই এলাকার বহু মানুষ কিন্তু এই হস্টেলের উপর নির্ভরশীল, তাদের জীবন জীবিকা এখানে নির্ভরশীল। কেউ এখানে চায়ের দোকান দিয়েছেন, কেউ এখানে পরিচারিকার কাজ করেন, এভাবেই নিজেদের জীবন জীবিকা চালান। গতকাল যখন এই ঘটনা ঘটলো আমরা প্রত্যক্ষদর্শীদের থেকে জানতে পারি যে অভিঘাতের যে প্লেনটি যখন আছড়ে পড়লো সেই অভিঘাতের আকস্মিকতা কাটাতে না কাটাতেই প্রথম বিল্ডিংটি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং কালো ধোঁয়ায় গোটা বিল্ডিংটি ঢেকে যায়। সেই অবস্থায় প্রাণে বাঁচতে কেউ সেখান থেকে পালান, কেউ দোতলা থেকে ঝাঁপ দিয়েছেন, এমনকি 3 তলা থেকেও ঝাঁপ দিয়েছেন, এমন ঘটনা আমরা শুনেছি। আবার অনেকে সেই সুযোগটিও পাননি। বিমান এবং এই বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের নিচে প্রাণ গেছে বহু ডাক্তারি পড়ুয়ার এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের। ঝলসে মারা গিয়েছেন অনেকে। যেমন আমি একজন প্রফেসরের সঙ্গে কথা বলেছিলাম যিনি এই প্রথম বিল্ডিংয়ে একজন রেসিডেন্ট ডক্টরের ঘরে যাচ্ছিলেন এবং সেই সময় বিমানটি আছড়ে পড়ে। তিনি জানান যে তখন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, দোতলা থেকে নিচে ঝাঁপ দিয়েছেন তিনি, আর তার ফলে তার পায়ে ব্যাপক চোট লেগেছে এবং সম্ভবত ফ্র্যাকচার হয়ে গিয়েছে। আরেকজন রেসিডেন্ট ডক্টর তিনি 3 তলা থেকে ঝাঁপ দিয়েছেন। শুধু তাই নয়, বাকি যারা ডাক্তারি পড়ুয়ারা ছিল তাদের বহু ডাক্তারি পড়ুয়া কিন্তু এই বিল্ডিংয়ে ওই ধ্বংসাবশেষের নিচে প্রাণ হারিয়েছেন, এখনো অনেকে জখম রয়েছেন। এবং এই যেখানে এই হোস্টেল তার খুব অদূরেই কিন্তু লক্ষ্মীনগর কলোনি রয়েছে, ওই কলোনিরও বহু মানুষ আক্রান্ত। 15 বছরের এক বালক, এই যে প্রথম বিল্ডিং, যে বিল্ডিংটি বিধ্বংসী আগুনে দাউ দাউ করে জ্বলছিল বলছিলাম, তার সামনেই ওই আকাশ পাটনি নামে ওই 15 বছরের বালকের মায়ের চায়ের দোকান ছিল। দুপুরে সে মায়ের সেই দোকানে আসে এবং সেখানে এসে ফুটপাতের ওপর শুয়ে পড়েছিল। তার বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু আশেপাশে ছিলেন, তার ঠাকুমার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি যেটা জানান যে বিমানটি যখন এসে আছড়ে পড়ল তখন বিকট শব্দ শুনে তিনি সেখানে ছুটে আসেন এবং তার চোখের সামনে তার সেই নাতি আগুনে ঝলসে সেখানে এসে একদম শেষ হয়ে যায়। ধন্যবাদ ব্রতদীপ, ধন্যবাদ অর্ণব। এভাবেই প্রতি মুহূর্তের দিকে তোমরা নজর রাখো। আমি বলছি যে একটা কথা আছে না, মাথায় আকাশ ভেঙে পড়া, সেই রকম মাথায় আকাশ থেকে প্লেন ভেঙে পড়া। একবার ট্রমাটা ভাবুন, ওই যে ডাক্তারি ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা ক্যান্টিনে খাচ্ছেন কিংবা কলোনির যারা বেঁচে গেলেন তাদেরও এই গোটা বাকি জীবনটা এই ঘটনা, এই দুঃস্বপ্নের মতো তাড়া করে ফিরবে। আমার পরের প্রতিবেদন তাদের নিয়ে, তারপরে আসবো এমন একজন মানুষের কাছে যার ইনস্টিটিউটটা একেবারে উল্টো দিকে যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে মোবাইল ফোনে তোলা ছবি সেটাও আপনাদের দেখাবো, কিন্তু তার আগে প্রতিবেদন। While having lunch around 1:30, I heard the loud noise with explosion. Still smoke was there and I jumped from the first floor to here. अगर 10-15 सेकंड में रुक जाता तो फिर मैं नहीं निकल पाता। सफोकेशन एस्फिक्सिया से मर जाते। সবে দুপুরের খাবার খেতে বসেছিলেন, কয়েক গ্রাস মুখে তুলেছেন হয়তো, তারপরই কার্যত বিনা মেঘে বজ্রপাত, নেমে এলো সাক্ষাৎ মৃত্যুদূত। আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে মেরে কেটে 1.5 কিলোমিটার দূরে বিজে মেডিকেল কলেজের হস্টেল। বৃহস্পতিবার দুপুরে আচমকাই ক্যান্টিনের দেওয়াল ফুঁড়ে ভেতরে ঢুকে যায় বিমানের একাংশ। কারো প্রাণ গেল, কেউ 3 তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন কপাল জোরে। सर, आपके हाथ में चोट कैसे आई? मैं जंप किया हूँ। कितने माले से? 3रा माला था, रस्सी वो बांध के। आपके वजह से जंप? हाँ। 15-20 सेकंड मुझे समझने में लगा कि क्या हुआ एक्चुअली, तो फिर सफोकेशन हो गया एकदम से। সার্ভাইভ করকে সামনে वाली বাউন্ডারি में कूद के गया तो उसकी वजह से मुझे स्ट्रेन हुआ। প্রাণে বাঁচার জন্য সেখান থেকে ঝাঁপ দেন এবং ঝাঁপ দিয়ে পায়ে চোট পেয়েছেন। শুধু ডক্টর পীযূষ নন, তার মতন এরকম অসংখ্য মানুষ গতকাল যারা এই বিল্ডিং এর ভিতরে আটকা পড়ে গিয়েছিলেন সেই ভয়াবহ সময়। পুড়ে কালো হয়ে গেছে গোটা হস্টেল, আগুনে ঝলসে নেড়া হয়ে গেছে গাছ। ঘটনার মুহূর্তে স্থানীয়দের দেওয়া এই ছবি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। जिस टाइप की बॉडी थी देखना भी मुश्किल था, हमारे भी हाथ कांप रहे थे। कुछ ऐसा लगा था कि रात को नींद भी नहीं आ रही थी। अगर देखा जाए तो बॉडी को बॉडी नहीं बोला जा सकता है, इतनी बुरी हालत में थी। पहचान ही नहीं पाते हम कि ये लोग है, ऐसे ही कि हमारे कलीग्स है, इधर एक टुकड़ा उधर एक टुकड़ा उधर, ऐसे ही था सब। বৃহস্পতিবারের পর আর বসবাসের যোগ্য নেই হস্টেল। শুক্রবার দুপুরে দেখা যায় অন্য ঠিকানার খোঁজে বেরিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। अभी आप लोग क्या घर जा रहे हैं? नहीं कहीं रहने जहाँ पे जगह हो सर। এখনো খোঁজ নেই হস্টেলে রাঁধুনির কাজ করা সরলা বেন ও তার 2 বছরের নাতনি। मेरी मम्मी और मेरी 2 साल की लड़की, कोई सूचना नहीं मिली। कोई सूचना नहीं मिली, ये लोग कुछ नहीं जाने दे रहे। आप यहाँ आए थे मदद मांगने के लिए, क्या कहा? हम आगे से परमिशन लेके आए, बोला कि खाली जो मम्मी खाना बना रही है उसके बाजू में एक सीढ़ी पड़ रही है, एक ऊपर जाने के लिए एक नीचे जाने के लिए, अगर वहाँ पे हो सकते हैं
कदा भगवान करे अंदर बेबान की भी अवस्था में पड़े हुए, खाली इतना हमें को बताना है कि आप उधर खाली एक बार चेक करो। কি ভয়ঙ্কর অবস্থা, কি মর্মান্তিক পরিণতি। ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, আহমেদাবাদ। এই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটলো ঠিক তার উল্টো দিকে আমি এরপর যাব যার কাছে, ডক্টর শান্ত সবুজ দাস, তিনি ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার ডিরেক্টর, মানে আগে যেটার নাম ছিল নাইসেট, কিন্তু তিনি একই সঙ্গে আরেকটি ইনস্টিটিউটের ডিরেক্টর যেটা একেবারে ব্যাং অপোজিট এই যেখানে দুর্ঘটনাগ্রস্ত প্লেনটা ল্যান্ড করলো সেই হোস্টেলে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল হেলথ। আমি দ্রুত দুটো ফুটেজ আপনাদের সামনে রাখবো, তাহলেই বুঝতে পারবেন এই ভয়ঙ্কর ছবি যে কোনো মানুষের স্নায়ু ব্যবস্থাকে অচল করে দেবে। এটা হচ্ছে যে মুহূর্তে ওই বিমানটা কার্যত ওই হোস্টেলে ল্যান্ড করলো তার উল্টো দিকের ছবি। আরেকটি ছবি দেখাবো, যাতে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল হেলথ, সেই গেটের ভেতর থেকে তোলা ছবি, একেবারে বিস্ফোরণের। আমি ডক্টর শান্ত সবুজ দাসের কাছে আসবো। এই তো মানে আমি বলছি দুয়ারে মৃত্যু বলতে বোধহয় এরকম মানে এই নাম দেয়া যায়। আমি বলছি কতটা আতঙ্কের পরিবেশ, এই যারা এই দৃশ্যটা দেখলো চোখের সামনে প্রতি মিনিটে তো তাদের সঙ্গে কথা বলছেন, তো কি কি পরিস্থিতি ওখানকার? পরিস্থিতি তো সহজেই অনুমেয় যে কতটা ভয়াবহ। প্রথম আমি কল পাই 1:53 মিনিটে, মানে আচ্ছা আমার পিএস ওখান থেকে ফোন করে, চেষ্টা অনেকক্ষণ ধরে করছিল কিন্তু ওখান থেকে মানে কানেক্টিভিটির প্রবলেম হচ্ছিল। আমাকে শুধু এটুকুই মনে হয় যে একটা প্লেন ভেঙে পড়েছে। আচ্ছা, তার 2 মিনিট পরে আমাদের একজন সিনিয়র সায়েন্টিস্ট ফোন করে একই কথা বলে যে প্লেন ভেঙেছে। আমি প্রথমে শুনে ভেবেছিলাম হয়তো চার্টার প্লেন বা চপার এই ধরনের কিছু ভেঙেছে, তখন ওরাও পুরোটা যায় না, শুধু আমাকে এটা বলেছে যে এত বড় বিস্ফোরণের শব্দ হয়েছে, পুরো আমাদের যে 5তলা বিল্ডিং সেটা পুরো কাঁপছিল, ওরা ভেবেছে ভূমিকম্প হচ্ছে বোধহয়। তো এটুকু বলবার পরে তারপরে তো খবর আমি সঙ্গে সঙ্গে চালাই, তখনও পুরো খবরটা আসেনি। এটা যে একটা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার প্লেন যাতে 230 জন যাত্রী ছিল, সেটা বোধহয় আরও কিছুক্ষণ পরে পরিষ্কার হয়। ওরা আমাদের মানে যেখানে এটা এসে ভেঙে পড়েছে হস্টেলটা আর আমাদের ইনস্টিটিউট, তার মাঝে একটা ফুট 10-এর রাস্তা, একদম তো ঠিক তার উল্টো দিকেই হস্টেল। আমাদের ইনস্টিটিউটের মানে খুব সৌভাগ্যবশত, মানে আমাদের জন্য সৌভাগ্য, অবশ্যই এটা বড় বিরাট দুর্ভাগ্য যারা প্রাণ হারিয়েছেন, যে আমাদের ইনস্টিটিউটের কারোর কোনো অন্তত শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি। ইনস্টিটিউটের বাউন্ডারি ওয়ালের কোনার দিকে প্রায় ফুট 30 বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে, এবং সেখানে আর কি একটা প্লেনের একটা ফুটেজ দেখে যা মনে হচ্ছে যেখানে প্লেনটা পড়েছে আর আপনাদের ইনস্টিটিউট বোধহয় হার্ডলি 30 ফিট, একদম মানে ওই একদম রাস্তাটা পেরিয়েই গেট, এবং সেটা আপনাদের ইনস্টিটিউটে না, ওটা মানে আমাদের গেট আর প্লেনটা একদম রাস্তার উপরে পড়েছে, মানে রাস্তার উল্টো দিকেই পড়েছে, মানে 10-12 ফিটের ডিফারেন্স। ইনফ্যাক্ট আমি যেটা বললাম যে একটা উইং সেটা আমাদের দেওয়ালের উপর হয়ে দেওয়ালটা ভেঙে গেছে, এবং একটি মোটরসাইকেল মানে একজন যাত্রী, মানে রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন তারা অনেকে আহত হয়েছেন, একটি মোটরসাইকেল একজন যাত্রী সহ ঝলসে আমাদের ভেতরে এসে পড়েছে। মানে সেটাকে ভয়াবহ দৃশ্য আর কি, মানে সেটা যত কম মানে ভাবা যায় ততই ভালো, যে মানুষের মানে কাটা অঙ্গ ওখানে মানে ওরা দেখেছেন। তো স্বাভাবিকই মানে মানে প্রত্যেকেই অত্যন্ত মানে আপনাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথে কি ছাত্রাবাস হোস্টেলও আছে? হোস্টেল আছে, না হোস্টেল মানে ছাত্রাবাস নেই, কিন্তু কিছু ছাত্র, অল্প কিছু ছাত্র থাকে। আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস আছে, সেখানে মোটামুটি সবসময় লোক থাকে। তাদের পক্ষেও কতটা ট্রমা যে পাশে, এবং আমাদের কোয়ার্টার্স আছে, স্টাফ উইথ ফ্যামিলিজ থাকে। তো সুতরাং আমাদের ওখানে ওই ক্যাম্পাসে মানে আসলে আমাদের এই যে প্লেনের যে মানে যাওয়ার রাস্তাটা, সেটা কিন্তু আমাদের ইয়ের ওপর দিয়েই, মানে একটু এদিক ওদিক হলে যে কোনো কারণে উনি শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন, যেটা দেখলাম যে পাইলট হয়তো সেই জন্য একটু ভেঙে গেছে, তাহলে কিন্তু আমাদের এদের উপরেও পড়তে পারতো। এবং আমাদের ইনস্টিটিউটের উপর পড়লে যেহেতু অনেক ফ্যামিলি এবং এরকম, তাহলে কিন্তু প্রাণহানি আরও বেশি হতো। বিশেষ করে রিসার্চ ইনস্টিটিউট, সেখানে প্রচুর ইনফ্লেমেবল জিনিস রয়েছে, একটা পুরো মানে ইলেকট্রিক্যাল ইয়ে রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু এটা আরও বড় একটা ইয়ের মানে
দেখুন, আলোচনার এই অংশে আমি সেই পার্টে আসবো যেটা কালকেও বহুবার আলোচিত হয়েছে, যে এটা শুধু আহমেদাবাদের বিষয় নয়, এখানে বহু রিস্ক ফ্যাক্টর যদি ধরি, বহু কমন অংশ আছে যেটা যেমন আহমেদাবাদে সত্যি তেমন কলকাতাতেও সত্যি। যেমন কলকাতা বিমানবন্দরে সত্যি, সেই রকম অন্য কোনো রাজ্যের বিমানবন্দরে সত্যি। আপনাদের বলেছিলাম যে ভারতবর্ষের ম্যাপ যদি দেখা যায় তাহলে অধিকাংশ নর্থ ইস্ট এবং দু একটি বিচ্ছিন্ন রাজ্যের বিমানবন্দর বাদ দিলে সেগুলো হয় শহরের মধ্যে, নয় শহর সংলগ্ন। আমি এইখান থেকে ক্যাপ্টেন পার্থ ভৌমিকের কাছে আসবো। কালকেও আলোচনা করেছিলাম যে ধরা যাক তর্কের খাতিরে যে বার্ড হিট হয়েছে, কিন্তু ঘিঞ্জি তো শুধু আহমেদাবাদ ওর এই মেঘালীনগর নয়, একেবারে আমাদের কলকাতা শহর। প্রথম প্রশ্ন আমার ক্যাপ্টেন ভৌমিকের কাছে থাকবে যে পাইলট হিসেবে কতটা চ্যালেঞ্জিং আমাদের এই কলকাতা এয়ারপোর্ট, এবং দ্বিতীয় তথ্য দিতে চাইবো, আজকেও এই পরিভাষাটা আমিও জানতাম না, যে নতুন জেনেছি, নোটাম অর্থাৎ নোটিশ টু এয়ারম্যান। আহমেদাবাদ বিমানবন্দরে কিন্তু এই বিমানবন্দরের চারপাশে প্রচুর পাখির উপদ্রব রয়েছে, এবং পাঁচিলের বাইরে একাধিক স্লটার হাউস আছে যেখানে মাংস কাটা হয়, তার আকর্ষণে খুব স্বাভাবিকভাবেই আকাশে পাখি ওড়ে। কালকেও আপনাদের বলেছিলাম যে এটা ৯এর দশকের শেষ থেকে যখন বাগুইহাটি, কেষ্টপুর, ক্রমশ আমাদের শহরটা মধ্যমগ্রাম অবধি বাড়ছে, একদিকে ভিআইপি রোড, একদিকে যশোর রোড, প্রত্যেকটা ক্ষেত্রে বাজার বাড়ছে এবং এই একই ধরনের ঝুঁকি বাড়ছে। এইটা সাধারণভাবে দেখলে একজন নাগরিকের দৃষ্টিতে নগরায়ন হচ্ছে, বাজার বাড়ছে, কিন্তু একজন পাইলটের কাছে, যার ওপর শুধু নিজের নয় এতজন যাত্রীর প্রতি মুহূর্তে জীবনের দায়ভার, আমি বলছি তার কাছে কতটা চ্যালেঞ্জিং, আমি ক্যাপ্টেন ভৌমিকের কাছ থেকে জানি। ইয়েস, অ্যাকচুয়ালি গত ৯-১০ বছর ধরে এই ডেভেলপমেন্টটা দেখা যাচ্ছে আর কি। লাইক কলকাতার রানওয়ে দুটো প্যারালাল রানওয়ে আছে, fourth direction, two direction take off landing হয় both season, মানে winter and summer season is subject to wind conditions. So earlier like funnel of takeoff path and landing path of both runways, like high rising tower এত ছিল না। So now আমরা normally complain করে থাকি, but suppose during winter time now you are coming to land with the minimum visibility expectations. So but you are landing with instrument guiding systems, so you fully relying on instrument, how instrument giving you guiding for landing and all. ওখানতে যদি এরকম হাই রাইজ বিল্ডিং থাকে তো পাবলিক অনলি শুধু বিল্ডিংটা নিয়ে ভাবছে, বাট ইউ সি এয়ারক্রাফটের যে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম থাকে ইজ অল আর ওয়েভলেন্থের মাধ্যমেই, ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল সিস্টেমস, দেন আলট্রা হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল সিস্টেমস, ওর মাধ্যমে ইনস্ট্রুমেন্টগুলো অ্যালাইনমেন্ট করে। দিস ইজ হাউ এয়ারক্রাফট ইজিলি কাম ডাউন অ্যান্ড ল্যান্ড সেফলি অন দ্য রানওয়ে ইভেন উইদাউট সিইং রানওয়ে ভিজিবিলিটি during heavy rain as well as fog and all winter conditions. So reliability on the instrument only. Now what কি হচ্ছে, এইসব ডাইরেকশন এত বিল্ডিং হওয়ার পর, so suppose now even mobile signal is heading now 5G. সো এক একটা বিল্ডিংগুলোতে আগে এখানটা ইন্ডিভিজুয়াল বাড়ি থাকতো, এখন হাই রাইজিং হয়েছে, বা এক একটা কমপ্লেক্সের মধ্যে 400-300 পরিবার হয়ে গেছে। তো হাই রাইজিং টুয়ার্ডস 10 ফ্লোর 12 ফ্লোর, এক তো মানে এরিয়া সার্কামফারেন্সের অল্টিটিউডটা সেফ রিজিয়নটা কমছে তুলনায় আগের থেকে। অ্যান্ড সঙ্গে হচ্ছে এতগুলো লোক থাকে, সো মেনি পিপল আর ইউজিং মোবাইলস। সো এখন পর্যন্ত আমাদের স্ট্রিক্ট গাইডলাইন আছে ডিউরিং লাইন অফ অ্যান্ড টেক অফ কি আপ টু 10,000 feet you should switch off your mobile and do not talk do not operate your mobile. তো এটাই এই ভিশন থেকেই করা হয় যে এটা সিগন্যাল ইন্টারফারেন্স করতে পারে এটা। বাট এখন এয়ারপোর্টের পেরিফেরিতে যদি এতগুলো লোক থাকে, সো নাও এয়ারক্রাফট কামিং ফর ল্যান্ডিং অ্যান্ড শর্ট ফিল্ড বিফোর ল্যান্ডিং অফ শর্ট সাইড অফ রানওয়ে, ওখানে যদি এখন হঠাৎ করে 50-60 হাজার লোক চলে আসে, 50-60 হাজার লোক ফ্যামিলি, হ্যাঁ, তো 50-60 হাজার ফ্যামিলি আসলো, তার মধ্যে এক একটা ফ্যামিলি 3-4 জন মেম্বার থাকে, তো এতগুলো মোবাইল সিগন্যাল ইউজ হচ্ছে। তো যদি কোনো ইন্টারফারেন্সই না হয়, দেন ওয়াই ইউ আর অ্যানাউন্সিং ফর প্যাসেঞ্জার্স ডু নট অপারেট ইউর মোবাইল? So some reason. So now we are even using 5G signals. So 5G is high frequency signals, wavelength is more strong. So
অ্যাজ এ হোল আই মিন তো যেমন ধরুন নিউ টাউন সেক্টরটা যেটা আছে এটা লিটল ফার এওয়ে ফ্রম রানওয়ে অ্যাপ্রোচ অ্যাটলিস্ট 5 নটিক্যাল মাইল ফর এওয়ে বাট এই চিনার পার্ক থেকে টুয়ার্ডস রাজারহাট রোড এইটা সাডেনলি গ্রো আপ উইথ অ্যাটলিস্ট লাক্স নাম্বার অফ আই মিন অ্যাপার্টমেন্ট ইউ নো সো এইগুলো ইভেন অল আর 10-12 ফ্লোর রাইজিং ইউ নো সো মানে এটার মধ্যে 2-3 লক্ষ লোকের বাস হয়ে গেছে সো আই মিন দেন কি হচ্ছে অল্টারনেটিভলি ছোট ছোট মার্কেট গড়ে উঠছে মানে দ্যাট ইজ কল্ড ওয়েট মার্কেট যেটা আমাদের করোনা মেইন রিজন ছিল ওয়েট মার্কেট ইস্যুস নাও ইট ইজ ডিকম্পোজিং স্টাফ দে আর কিপিং নিয়ার বাই এরিয়া অনলি সো আলটিমেটলি vultures birds all activities you know so nobody cares तो ये के चिट्ठी लिख लो के चिट्ठी लिख लो हाउ डज मैटर अबाउट चिटीज अल्टीमेटली वी आर गोइंग टू सफर एंड एरकम सिचुएशन होले सेम थिंग विल हैपन इट विल बी मोर कैटास्ट्रॉफिक आई टेल यू এই যে মেডিকেল কলেজটা হলো ওখানটায় আই মিন একাডেমিক ইনস্টিটিউট করার জন্য টেক অফ পাথ অ্যাজ হি সেড কি লাইক ইট প্লেনটা যদি লেফট রাইট না হতো আমাদের একাডেমিতেই পড়তে পারতো তো অ্যাটলিস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার স্টেট গভর্নমেন্ট when they are making academic why for take off and landing path or for what for I mean so many places to do all this but same thing buildersদেরও হয়ে যাচ্ছে যা একাডেমি যদি হতে পারে ন্যাশনাল একাডেমি হতে পারে লেটস উইল ডু সো সামবডি ইজ অ্যাপ্রুভিং দোজ প্রজেক্ট নো পার্থদা আরেকটা জানতে চাই ইনফ্যাক্ট দর্শকরা জানেন যে পার্থদার সঙ্গে আমার আলাপ মাঝ আকাশে আমি যাত্রী হিসেবে উনি প্রধান পাইলট ছিলেন আমি বলছি যে অর্থাৎ সাধারণভাবে ধারণা যে আচ্ছা হাই রাইজটা তো এক্স্যাক্টলি এয়ারপোর্ট থেকে একটু দূরে কিন্তু ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে একই রকম ডিস্টার্বিং এক দুই হচ্ছে যে ডাম্পিং গ্রাউন্ড যেটা নিঃসন্দেহে ক্রমশ সংখ্যায় বাড়ছে তাহলে তো এটাও আমাদের কলকাতা এয়ারপোর্টে আমরা যখন প্লেনটা নামি আমরা তো দেখতে পাই যে একটার পর একটা ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে এবং সেখানে ভালচার্স এন্ড আদার বার্ডস আর देयर yes and অনেকে ভাবে বার্ডস তো ছোট ইঞ্জিন হাই পারফরম্যান্স वाला তো জ্বলে যাবে এটা মানুষ ভাবে বাট এটা যে রোটেশনাল ভেলোসিটি অফ ইঞ্জিনস সাপোজ যেমন ক্যালকাটাতে ম্যাক্সিমাম 320 এন্ড 77 এইসব এয়ারক্রাফট ল্যান্ডিং করে সামটাইমস কাতার এয়ারওয়েজ এমিরেটস অলসো দে আর কামিং উইথ 330 এন্ড লিটল বিগ 787 কাতার এয়ারও নিয়ে আসে কলকাতায় সো নাও ওইসব মেশিনে যে ইঞ্জিন ক্যাপাসিটি বিকজ অফ রেভলিউশন পাওয়ার ওখানে ছোট একটা বার্ড ইজ এনি অবস্ট্রাকশনস because it is happening because or je axial flow ta disturbance ho man it is going to explode like anything so it's like jemon September 11 jeta hoyeche 9/11 jeta twin tower so you can imagine such a big tall two buildings aircraft duto building ke fele diyeche almost 3000 people had died to same thing jeta ekhantaয় কলেজে পড়লো আর কি so suppose এটা যদি ওখানটায় না থাকতো easily that can be avoided you know so many aspiring student also died unnecessarily একদম 26 জন এখনো পর্যন্ত কাউন্ট আমি বলছি ক্যাপ্টেন ভৌমিক যা বলছে এটা হচ্ছে টিকিং টাইম বোম আমি বলছি আজকে কিছু হয়নি আজকে কিছু হচ্ছে না আমরা বেঁচে যাচ্ছি কিন্তু প্রতিদিন যখন ক্যাপ্টেন ভৌমিক বলছিলেন আমি চেষ্টা করছিলাম যে 3D অ্যানিমেশনে এক্স্যাক্টলি একজন পাইলটের যে রুটটা যখন তিনি ল্যান্ড করছেন অথবা টেক অফ করছেন সেই রুটটা দেখানোর আমি বলছি ভয়ঙ্কর অবস্থা প্রতিদিন আজকে আহমেদাবাদ হয়তো ভৌগোলিক দূরত্ব কলকাতা থেকে অনেক বেশি কিন্তু একই রকম চ্যালেঞ্জিং হয়তো অনেক বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে একজন পাইলটকে আমাদের এই নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফ অথবা ল্যান্ডিংয়ের সময় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা উড়ানের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে এইখান থেকে আমার পরের প্রতিবেদন অর্থাৎ নিশ্চিন্ত এই সেই ফেলুদার কথা আর থাকা গেল না তপসে তার কারণ এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অ্যাবসলিউটলি কলকাতা এবং কলকাতা বিমানবন্দরের সিচুয়েশন অত্যন্ত বিপজ্জনক আই রিপিট অত্যন্ত বিপজ্জনক পরের প্রতিবেদন ঠিক কি কারণে ঘটলো আহমেদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয় যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর সামনে একাধিক বহুতল না থাকলে কি এড়ানো যেত মৃত্যু মিছিল উত্তর মেলেনি কোনো প্রশ্নের ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া তখন আলোচনায় উঠে এসেছে এই শহরের বিমানবন্দরও কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ আহমেদাবাদের মতো বিপর্যয় ঘটলে কি হবে কলকাতার
প্রশ্নটা উঠছে। তার কারণ কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল হাই মাস হোর্ডিং, মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট, যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে বিভিন্ন রকম পাখি, যার ফলে সমস্যা হচ্ছে বিমানের উড়ানে। এইরকম পজিশনের মধ্যে আছে তোমার বেলগুড়ি এক্সপ্রেসের যে ডাম্পিং জোনটা, তো এখানে যদি ডাম্পিং জোন থাকে ভালচারে ভালচার ক্যান ফ্লাই আপ টু 10,000 20,000 ফিট ইভেন, তো ইট শুড বি অ্যাভয়েডেড। মানে উইদাউট গিভিং কনকারেন্স অফ এয়ারপোর্ট অথরিটি, এখানে লোকাল গভর্নমেন্ট অথরিটি কি করে ডাম্পিং জোন বানায়, আই এম রিয়েলি ফেল টু আন্ডারস্ট্যান্ড, but it's happening, this is not safe at all. আমার মনে আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 90s থেকে তৎকালীন রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল যে এই বাজারগুলোকে খোলা বাজার করা যাবে না, বন্ধ বাজার করুন, তার কারণ প্রচুর পাখির উপদ্রব হচ্ছে, বাজার থেকে খুব স্বাভাবিকভাবেই পাখির ঝাঁক উঠছে। আমি বলছি যে এটা কলকাতা তো বটেই, কলকাতা বিমানবন্দর যদি এটা পাখির কারণে হয় তাহলে এই ঝুঁকি তো প্রতিদিন, এই যে অসংখ্য বিমান কলকাতা বিমানবন্দর নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে উঠছে আর নামছে, প্রত্যেকটা বিমানের একই রকম বিপদ প্রতি মুহূর্তে থেকে যাচ্ছে। আমি নিজে মিটিং করেছি অথরিটির সঙ্গে এয়ার ইন্ডিয়ার হয়ে ফর অ্যাভয়েডিং বার্ড স্ট্রাইক। ওরা চেষ্টা করেছে অনেক ওদের নিজের তরফ থেকে, পুলিশদের ডেকে, মিউনিসিপ্যালিটি লোকদের ডেকে, কিন্তু বড় বসতি অ্যাভয়েড করা যায়নি, এবং তার জন্য হয় কি ময়লা ফেলা হয়, এবং টেক অফের পথে ওই যে চিনার পার্কে যত হোটেল আছে সব অল রেস্টুরেন্টস আর দেয়ার, সব মানে অ্যাট্রাক্ট বার্ডস। এছাড়াও কলকাতা বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠেছে বহুতলের জঙ্গল, যা সমস্যা বাড়াচ্ছে। এইটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, ঠিক আছে? এই সব জায়গাগুলোতে হচ্ছে রাজারার সাইডের নতুন বিল্ডিংগুলো, আবার এখানে দেখবি এইসব সাইটগুলোতে নিউ কনস্ট্রাকশনগুলো যেগুলো যশোর রোডের উপরে হচ্ছে আর কি, র্যান্ডামাইজ কনস্ট্রাকশনস, অল আর 12 stories 10 stories বিল্ডিং, আগে তো ছিল না। রাজারহাট নিউ টাউন থেকে মধ্যমগ্রাম বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে ওঠা একাধিক বহুতল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বহুতলগুলি। এই আশঙ্কা প্রকাশ করে উত্তর 24 পরগনার জেলা প্রশাসনকে চিঠি লেখেন বাগুইআটির এই বাসিন্দা। হঠাৎ করে কোনো একটা নোটিফিকেশন তৈরি করা হয়, যে নোটিফিকেশনের আন্ডারে বিল্ডিং 45 মিটার একটা বিল্ডিং, মানে যে কোনো বিল্ডিং তোলা যাবে। প্রশ্ন হচ্ছে এয়ারপোর্ট সামনে, এয়ারপোর্টের ফানেল ছোট হয়ে যাচ্ছে, যত বড় বড় বিল্ডিং এখানে হবে তার জন্য যে কোনো প্লেনের দুর্ঘটনা ঘটার চান্স খুব বেশি। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন এই নিয়ে চিঠি লিখে পদক্ষেপ নিতে বলে এনকেডিএ, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। কাজ না হওয়ায় দেওয়া হয় রিমাইন্ডারও, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। উত্তর 24 পরগনার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এএআই এর পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরের আশেপাশে বহুতলগুলিকে চিহ্নিত করার বিষয়ে বলা হয়। সেগুলো চিহ্নিত করে স্থানীয় প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। বিধাননগর কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, যে বহুতলগুলি নিয়ে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। বহুতলগুলি এই কমিশনারেটের এলাকায় পড়ে না। ময়ূর ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবার আমি আসবো ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়ের কাছে। আমি প্রথমে বলবো যে ধরুন সম্ভাবনাগুলো আমরা আলোচনা করছি, যদি বার্ড হিট না হয়, যদি নাশকতার কথা আলাদা করে ব্রিগেডিয়ার দাসের সঙ্গে আলোচনা করব, কিন্তু তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ। আমরা যারা লেম্যান একেবারে সুকান্তবাবুর কাছে জানতে চাইবো যে হয় ইলেকট্রনিক সিস্টেম যেটা আছে সফটওয়্যার সেটা সম্পূর্ণ বসে গেল, উইং ফ্ল্যাপ কাজ করলো না, কিছু এই ধরনের, যার সঙ্গে কি সরাসরি রিলেট করা যায় যেটা অধিকাংশ যাত্রীর, আমি আবার বলছি নন টেকনিক্যাল যাত্রীর অভিযোগ যে মেনটেনেন্স হচ্ছে না, তার সঙ্গে রিলেটেড, নাকি এটা মেশিন এবং সেটা অ্যাক্সিডেন্টাল কোনো একটা প্লেনে কোনো একটা ফ্লাইটে হতেই পারে? দেখুন, প্রথমেই জানাই যে এত বড় একটা মিসআপ হয়েছে, এতজন মারা গেছে, এটা খুবই মানে সব দিক দিয়ে আমাদের সেটব্যাক, মানে আমাদের দেশের ক্ষেত্রেও এত বড় একটা দুঃখজনক ঘটনা। কিন্তু
এর যে ফাইনাল কনক্লুশন আমরা কেউই এখন টানতে পারবো না, কারণ যতক্ষণ না আমরা এফডিআর সিভিআর থেকে অ্যানালাইসিস করব তখন আমরা জানতে পারবো অ্যাকচুয়াল কস্টটা কি। এফডিআর হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার, যেখান থেকে আপনি সমস্ত প্যারামিটার্সগুলো পাবেন। যেমন আমাদের যেরকম ডাক্তার চেক আপ করে, ধরুন হার্টবিট কত বা আমার ইসিজি ইইজি করে, ঠিক টেকনিক্যাল প্যারামিটার্সগুলো ওখান থেকে পাওয়া যায়। ওই সময় আমার ইঞ্জিন পাওয়ার কত ছিল, আমি ওই সময় আমার অল্টিটিউড আমার কত ছিল, আমার ধরুন ফ্লাইট পাথটা কত ছিল, গ্রাউন্ড স্পিড কত ছিল, ইঞ্জিনটা থ্রাস্ট কত ছিল, আরপিএম কত ছিল, পুরো জিনিসটা আমরা পেয়ে যাই। এইবার ওইটা যখন অ্যানালাইস করবে একদম কারেক্ট জায়গায় আমরা বুঝতে পারবো। তার আগে আমাদের সবই কিন্তু গেজ। আচ্ছা, আর সিভিআরটা কি? সিভিআর হচ্ছে ঠিক ওই মোমেন্টে কি কথা আমরা বলছি। আমরা যখন বাড়িতেই ধরুন হঠাৎ করে কেউ যদি এসে আমাকে মারতে আসে, তখন আমরা কি করব? আমরা তো বলবো না যে তুমি এখানে বসো খাও, আমরা তখন একটা নিজের ভেতর থেকে একটা এক্সপ্রেশন চলে আসে, কে এলো, কেন মারতে। আমরা এই কথাগুলো শুনলেই তখন আমরা বুঝতে পারি যে সামথিং হ্যাপেন কি সাম আউটসাইডার কেম। তার মানে ওই সময়টায় পাইলট বা কো পাইলট বা ফ্লাইট ইঞ্জিনিয়ার তারা বা ফ্লাইট সিগনালার যারা থাকবে তাদের মধ্যে কথোপকথনে একদম আসতে পারে যে স্যার আমার পাওয়ার গেন হচ্ছে না, আমার লিফট হচ্ছে না, আমি নেমে যাচ্ছি ক্রমশ, ডিসেন্ট হচ্ছে। তাই এই সব জায়গা থেকে একটা আমরা জায়গায় উপনীত হব যে কি আমরা ওই সময় কথা তারা বলেছে। এইবার আসি যে আমি যেটুকুনি পর্যালোচনা করেছি, ফ্লাইটটা যখন টেক অফ করলো, ফ্লাইটটা কিন্তু দেখা গেছে 650 ফিট পর্যন্ত খুব স্মুথলি উঠেছে। ইটস নট দ্যাট কি কোনো হাইড্রোলিক ফেলিওর বা কিছু একটা কোনো যন্ত্র বিকল যে ওটা টালমাটাল অবস্থা, যেটুকুনি আমার অবজারভেশন। আমি দেখলাম ফ্লাইটটা 650 অবধি টেক অফ করার পর হঠাৎ ডিসেন্ট করতে আরম্ভ করলো এবং ডিসেন্টটা খুব স্মুথলি হচ্ছিল। তাই আমার ক্ষেত্রে মানে আমি যেটুকু অবজারভেশন করছি তাতে আমার মনে হয় না হাইড্রোলিক ফেলিওরের চান্সেস যতটা মানে আমার ক্ষেত্রে কম লাগছে। আমার ক্ষেত্রে স্যার আগে একজন মানে এক্স পাইলট উনি বলছিলেন, এটা আমার মনে হয় টোটালি ইঞ্জিন ফেলিয়ারের উপরে এটা নির্ভরশীল। কারণ টেক অফ পাথে যদি আবার একটা লেম্যানের মতো প্রশ্ন, যেটা হচ্ছে চাকা গোটালো না কেন, এরা হওয়া সম্ভব যে ইঞ্জিন থ্রাস্টটা হঠাৎ পাচ্ছেন না? চাকা গোটালো না কেন প্রত্যেকটা পাইলট উনি আরো ভালো বলতে মানে আমাদের কল আউট একটা চেকলিস্ট হয়, মানে যখন আমরা প্রত্যেকটা স্টেপে বলতে বলতে আমরা এগোই। এইবার কিছু কিছু জিনিস সবসময় কি হয়, কিছু ধরুন খুব অভিজ্ঞতা অনেক বেশি, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের দেরিতে যদি আমি আপনার ল্যান্ডিং গিয়ারটাকে তুলি, তাতেও যে একটা বিশাল মহাভারত অশুদ্ধ হবে সেরকম কিছু না। হ্যাঁ, ড্র্যাগ হবে, লিফটটা সামান্য কমবে, তার মানে ইটস নট দ্যাট ইজ গোয়িং টু ডিসেন্ট। একটা ড্র্যাগ মানে কি, একটা ওই দিক থেকে হাওয়া আসছে, আমি সামনের দিকে যাচ্ছি, সেটা আমাকে বাধা দিচ্ছে, সেটাই ড্র্যাগ। ওই দিক দিয়ে যদি একটা ঢেউ আসে, আমি যদি উল্টো দিক দিয়ে ঢেউ আসে, আমি যদি নৌকা দিয়ে যাই যে স্পিডে যাবো নিশ্চয়ই আমি সেই স্পিডটা পাবো না, ওইটাস পেছন থেকে যদি আসে আমাকে আর একটা থ্রাস্ট দেবে। এইখানে ল্যান্ডিং গিয়ারটা আমি একটু যদি দেরিও করি তাতে কি আমার একদম নিচে ডিচ হওয়ার জায়গা আছে? আমার সেটা মনে হয় না। আমার কি মনে হয় যে যখনই টেক অফটা হয়েছে সামহাউ ইঞ্জিন সিজ করে গেছে। এবার ইঞ্জিন কেন সিজ হয়েছে সেটা তো ফ্লাইট ডেটা রিকভারি বলবে। এবার ইঞ্জিন সিজ অনেক কারণে হয়, কম্প্রেসার স্টল হতে পারে, এয়ার ফ্লো কিছু হয়েছে, বা ধরুন বার্ড হিট হতে পারে। বার্ড হিটে আপনার কম্প্রেসার স্যার বলছিলেন না যে বার্ড হিটে কিন্তু প্রচণ্ড ইম্প্যাক্ট, একটা ছোটো চড়ুই পাখিও কিন্তু প্রচণ্ডভাবে ইম্প্যাক্ট করবে, কারণ স্পিড ফুল। সেখানে যদি বার্ড হিট হয় আপনার ভেঙে চুরে একাকার করে দেবে ব্লেডগুলোকে, তো তখন ইঞ্জিন পাওয়ার পাবে কোথায়? আচ্ছা, সেকেন্ড থিং ধরুন ইঞ্জিনে ফ্লেম আউট হয়ে গেল, মানে ফ্লেম আউট মানে আমরা স্কুটার চালাই, বাইক চালাই, হঠাৎ করে ইঞ্জিনে কার্বোরেটর তেল আসছে না, আসতে পারে না, হতে পারে ইঞ্জিন বন্ধ হয়ে গেল, ঘটঘট ঘটঘট আওয়াজ করে। ওই সময় যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, স্যার জানেন যে টেক অফ মুহূর্তে করা কিন্তু খুব মুশকিল। উনি যদি ফ্লাইটটা গেন করে নেন তখন কিন্তু ওনার কাছে কন্ট্রোলটা অনেক থাকবে, সিঙ্গেল ইঞ্জিন ফেলেও সিঙ্গেল ইঞ্জিন ল্যান্ড করে গেল। কিন্তু টেক অফ মুহূর্তে যদি সিঙ্গেল হোক আর ডবল হোক করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তার মানে লাস্ট কনক্লুশন এরকমই দাঁড়াচ্ছে যে আপনার কাছে ধরুন আপনি 100 পাউন্ড ওজন আপনি ক্যারি করতে পারেন, কিন্তু আপনি 100 পাউন্ড পাচ্ছেন না। আর ইঞ্জিন মনে রাখতে হবে ওই সময় কিন্তু অলাপ ওয়েট প্রচুর, অলাপ ওয়েট মানে টোটাল ওয়েটটা, মানে আপনি দেখুন 1,25,000 তেল নিয়ে সে এখান থেকে লন্ডন যাচ্ছে উইথ ফুল প্যাসেঞ্জার অন বোর্ড, তারপরে তাদের সাথে আপনার জিনিসপত্র তো থাকছে,
হ্যাঁ, সেটা তাদের যারা এটা দেখে, যেমন আমাদের এয়ারফোর্সে ছিল ফ্লাইট গানাররা, তারা এটা দেখতো, তো ওলাপয়েটটা তারা করতো যাতে করে সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক থাকে। সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হলে আপনি কিন্তু টালমাটাল অবস্থা হয়ে যাবে, তো ওইটাকে ঠিক রাখে। কিন্তু কথা হচ্ছে যে ওলাপয়েট ফুল আছে, এই সময় আপনাকে যে টেনে তুলবে উপরের দিকে, সে যদি বসে যায় তখন আপনি যত পাওয়ার গেইন করার চেষ্টা করবেন তারও ইঞ্জিন আরও মানে নিচের দিকে যাবে, লিফটের জায়গায় ড্র্যাগ হয়ে ও আরও স্টল হয়ে যাবে। তো আমি দেখলাম যে 650 অব্দি খুব স্মুথ উঠছে, কিন্তু আবার স্মুথ নেমেও যাচ্ছে। তার মানে ওই জায়গাটা ওনারা কিন্তু মেডে কল করেছে, মেডে কল করার পর হোয়াট ইজ দি রিজন বিহাইন্ড ইট সেটা কিন্তু তারা বলেনি, হয়তো সেটা টাইমই পায়নি। একটা বলার মতো টাইমও তো আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে যেখানে দেখছেন আপনি অবশ্যই মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখন মেডে তারপরে চেকলিস্ট অনুযায়ী কথা বলা খুব মুশকিল, তাই না? এখানে মেডে ফ্র্যাকশন অফ সেকেন্ড উনি বলেছেন মেডে। এই মেডেতে কি সুবিধা হয়েছে, যতটা ফায়ার এক্সটিংগুইশার মানে রেস্কিউ করার জন্য তাড়াতাড়ি পৌঁছেছে, কিন্তু ওনার আর কিছু করার নেই। 650 কত ফিট বলুন, একটা আমাদের এমনি ঘরের যদি 12 ফুট, 56 তলা, হ্যাঁ 55 তলা, ওইখান থেকে ও ডিসেন্ড করে যাচ্ছে, পাওয়ার পাচ্ছে না। তো এর পেছনে কারণ আমি একদম বলবো না যে আমার কারণটা ঠিক, আমি যেটুকুনি বুঝি, আমার যেটুকুনি অভিজ্ঞতা ফ্লাইংয়ে, আমি সেটুকুনি বললাম যে ইঞ্জিন এখানে একটা বিরাট ফ্যাক্টর। মানে ইঞ্জিনে যদি আপনি পাওয়ার না পান আপনি এগোতে পারবেন না। ফুল মানে ওখানে লোড, অতগুলো লোক, তাদের জিনিসপত্র সব কিছু নিয়ে এসে উঠতে যাচ্ছে, এবং ওই জায়গাটা আপনার কিন্তু ম্যাক্সিমাম আমাদের জেট এয়ারক্রাফট যেগুলো হয়, আমাদের যে ফাইটার প্লেনগুলো হয়, সেখানে আফটার বার্নার দিয়ে মানে এক্সট্রা তেল দিয়ে জ্বালানিটা পেছনে, যখন জেট ইঞ্জিনে কী হয়, পেছন দিয়ে যখন থ্রাস্টটা বেরোচ্ছে এক্সট্রা আরও তেল ওখানে দেওয়া হয়, যাতে করে আরও বেশি থ্রাস্টটা বাড়ে, যাতে করে ওই সময় টেক অফটা ফুল স্পিড নিতে পারে। এখানে আপনি বলুন যে আপনি পাচ্ছেন না কিছু, আপনি কি করবেন? আপনার তো ভাবা বা আপনার কিছু রিয়্যাক্ট করার সময় প্রচণ্ড কম। একদম মানে অনিবার্য নিয়তির দিকে এই বিমানটা চলে গেল। আমি এইখান থেকে এই সমস্ত অপশান সরিয়ে রেখে যদি শুধুমাত্র নাশকতা নয় তো, যে আশঙ্কা অনেকেরই মাথায় গতকাল থেকে, এই ঘটনার পর থেকে রয়ে গেছে, সেই নাশকতার অংশে আলাদা করে আলোচনায় আসবো। তার আগে প্রতিবেদন যে যারা নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না, খুব স্পষ্ট করে কোনো তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়নি। কোথায় কোথায় সংশয়, সন্দেহ, পরে প্রতিবেদনে দেখাবো। বোয়িংয়ের অত্যাধুনিক ড্রিমলাইনার বিমান, 8000 ঘন্টার বিমান ওড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন পাইলট, যিনি কিনা অন্য পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অনুমতিপ্রাপ্ত। প্রায় 3 দশক প্লেন চালানোর পর অবসরের দোরগোড়ায় ছিলেন। তার সঙ্গে ছিলেন 1000 ঘন্টারও বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতার ঝুলিতে থাকা সহ পাইলট। অথচ তারপরও ইতিহাসে প্রথমবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বোয়িংয়ের ড্রিমলাইনার। কোনো ভারতীয় এয়ারলাইন্সের বিমান ভেঙে সর্বোচ্চ মৃত্যু। কিন্তু কি কারণে? যান্ত্রিক ত্রুটি, মানুষের ভুল, নাকি পাকিস্তানি সীমান্তবর্তী গুজরাটে নাশকতার বলি হলেন 265 জন? যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারে বিমানের পেটের ভেতর থাকাই যন্ত্র, ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। ককপিটে যে ভয়েস হয়, যত আওয়াজ টাওয়াজ হয়, এই সমস্ত আপনার ভয়েস রেকর্ডারে উঠে আসে। আরেকটা আছে ফ্লাইট ডেটা রেকর্ডিং, সেটা একটু সময় লাগে বিশ্লেষণ করতে। তো সেটা নানা রকম, যত রকম টেকনিক্যাল আসপেক্টস আছে ফ্লাইংয়ের, সেগুলো ধরা পড়ে। ফাইনালি জানা যাবে যে এরোপ্লেনের কি অবস্থা হয়েছিল সেই সময় ওই এফডিআর থেকে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার সময় বিমান কত উচ্চতায় ছিল, তার গতিবেগ কত ছিল, বিমান কোন পথ ধরে এগোচ্ছিল, ইঞ্জিনের কি অবস্থা ছিল, সমস্ত তথ্য জমা থাকবে এই ব্ল্যাক বক্সে। ফলে দুর্ঘটনার কারণ একমাত্র এই ব্ল্যাক বক্স থেকেই জানা সম্ভব। পাইলট ফ্লাইং এর ফার্স্ট কলই থাকে ল্যান্ডিং গিয়ার আপ আফটার টেক অফ। ল্যান্ডিং গিয়ার আপ করলে আরেকটু লিফট ক্যাপাবিলিটি বাড়তো, এখন জাহাজটা আরেকটু উঠতে পারত। ম্যাল ফাংশনটা ওই যে অ্যাকশন ইনিশিয়েশন স্পিড বললাম V1, তারপর থেকে হয়তো শুরু হয়েছে। যদি ওই সিচুয়েশন অলরেডি এসে গেছে, ইমার্জেন্সি সিচুয়েশনস, তো দে মাইট ইগনোর ডেলিভারেটলি অর দে মাইট ফরগেট টু ল্যান্ডিং গিয়ার আপ করা। ব্ল্যাক বক্সের দুটি অংশ থাকে, ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার, যেখানে বিমানের প্রযুক্তিগত তথ্য জমা থাকে, আর ককপিট ভয়েস রেকর্ডার, যেখানে ককপিটের কথোপকথন সংরক্ষিত হয়। ফলে শেষ মুহূর্তে বিপর্যয়ের শিকার ড্রিমলাইনারে কি হয়েছিল, পাইলট কেন মেডে কল দিয়েছিলেন, তা জানা যাবে ব্ল্যাক বক্স থেকেই।
যে নন ফ্লাইং ক্যাপ্টেন সে বলেছে V1, দ্যাট মিন্স ওই অবধি আমার কোনো প্রবলেম নেই, যেই V1 ক্রস করে গেছে অমনি আমার কাজই হলো এয়ারক্রাফটটাকে টেক অফ করানো, এবং আফটার দ্যাট নেক্সট কাজ হলো ল্যান্ডিং গিয়ার আপ। সেটা করতে গিয়ে কতটা সেটা কেউ করতে গেছে কি না, সেটা করার আগে কোনো গন্ডগোল হয়েছে কি না, সমস্ত কিছু ডেটা রেকর্ডারে চলে আসবে। সো ইটস আ ভেরি ভাইটাল, উইদাউট ডেটা রেকর্ডার মিন্স ব্ল্যাক বক্স। এরোপ্লেন যাতে করে উপরে উঠতে পারে তাতে সাহায্য করে, এবং এই ফ্ল্যাপ যদি সিলেক্ট না করা হয় তাহলে কিন্তু আপনার ওই স্পিডের সাথে ওই লো স্পিডে প্লেন উপরে উঠতে পারবে না। আমার মনে হয় এই ক্ষেত্রে ফ্ল্যাপস ঠিকঠাক পজিশনই ছিল, কিন্তু উপরে উঠে কোপাইলট বলল পজিটিভ রেট ইমিডিয়েটলি আফটার টেক অফ। তো কোপাইলট তখন আন্ডারক্যারেজ না করে ও হয়তো ফ্ল্যাপসটাকে তুলে দিয়েছে, ফ্ল্যাপস আপ। ওই ড্র্যাগটা তখন এরোপ্লেনকে একদম মানে পারফরমেন্সটা খারাপ হয়ে যায়। শুক্রবার দুর্ঘটনাস্থলে পৌঁছয় এনএসজি, এনআইএ এবং গুজরাটের এটিএসও, যাতে নাশকতার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা রয়েছি আসারোয়া সিভিল হাসপাতালে। ইউকে থেকেও একটি টিম এসছে, তারা ঘটনাস্থলে রয়েছে, যেহেতু সেখানকার অনেক যাত্রীরা ছিলেন এবং সেই কারণে তাদের একটা স্পেশালাইজড টিম তারাও এসছেন এবং তারাও কিন্তু স্পটে রয়েছেন। শেষ অবধি তদন্তে কি উঠে আসে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। অর্ণব মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, আহমেদাবাদ, এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। দেবাশিস, এক হচ্ছে এনআইএ আজ গেল, এনএসজি ছিল, গুজরাট পুলিশের এটিএস আজকে গেল, খুব স্পষ্ট করে যে নাশকতার সম্ভাবনা শুধু যে উড়িয়ে দেওয়া হচ্ছে না তা নয়, একেবারে বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে এই পোস্ট পেহেলগাঁওতে যেটা সম্ভাবনা অনেকেরই মাথায় আছে। তো কিভাবে আপনি দেখছেন, কোথায় কোথায় মনে হচ্ছে যে কেন উড়িয়ে দিচ্ছেন না এনারা? দেখুন, আমি এই পার্টিকুলার কেসটা নিয়ে বলছি না, হাইপোথেটিক্যালি বলছি, কারণ না হলে বিতর্ক শুরু হয়ে যাবে। এবার আমার বন্ধুরা যারা প্লেন চালায়, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে নিয়ে যায়, তাদের সাথে আপনাদের চ্যানেলে শুনছি, অন্যান্য চ্যানেলে শুনছি, 2-3টে কারণ সবাই বলছে যে ইঞ্জিন ফেলিয়ার। এবার ইঞ্জিন ফেলিয়ার একসাথে দুটো ইঞ্জিন, কাউকে জিজ্ঞেস করুন, বলছে নেক্সট টু ইম্পসিবল এই পার্টিকুলার এয়ারক্রাফট। এবার বার্ড হিট, একটা বার্ড হিট হয়েছিল, কিন্তু ইফ ইউ রিমেম্বার ওই হাডসন রিভারে নামিয়েছিলেন একদম ওঠার পরে। আচ্ছা, আমি ওটা মিস করে গেছি হয়তো আপনার কালকে। তো ওইখানে ক্যাপ্টেন সালির আমরা দেখেছি সেটা। তো এইবার এটাও বলছে যে একসাথে দুটো ইঞ্জিনে বার্ড হিট, এত অনেক বার্ডস থাকতে হবে, না হলে একটা ইন্ডিভিজুয়াল বার্ড হলে হয়তো হি উইল বি এবল টু কন্ট্রোল। নেক্সট টু ইম্পসিবল এই কথাটা খুব শুনছি, নেক্সট টু ইম্পসিবল ফ্রম সিনিয়র পাইলটস হু ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। নাও আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন নাশকতা নিয়ে, হাইপোথেটিক্যালি এগেন, নট ইন দিস কেস, আমি কিন্তু বলবো ভেরি মাচ পসিবল। কারণ হ্যাঁ, এবার কি টেকনিক্যাল ফল্ট ওনারা বলবেন, ব্ল্যাক বক্স বলবে, হিউম্যান ফল্ট সেটা অনেকটাই জানা যাবে হয়তো, টেকনিক্যালি আমরা জানতে পারবো পরে। বাট নাশকতার ব্যাপারটা হচ্ছে যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিকে নাশকতার কারণে ইউজ করাটা কিন্তু চলে আসছে আজকের থেকে না, বহুভাবে হয়েছে। তার কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স পাওয়া যায়। আপনি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট বা একটা রোড অ্যাক্সিডেন্ট বা একটা ব্লাস্ট ঘটালে সেইটা অতটা ছড়ায় না, এইরকম বড় একটা ঘটালে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। একদম এই মুহূর্তে আমার মনে হয় না মানে এমন কোনো দেশ আছে পৃথিবীতে যেখানে এই খবরটা পৌঁছায়নি, খুব তাড়াতাড়ি হয়। হতেই হবে এমন কিন্তু বলছি না, আমি জাস্ট একদম আমি নাশকতার অ্যাঙ্গেল নিয়ে এখানে বসে আছি বলে ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছি। ইটস এ চয়েস। এবং দেবাশিস, আমি যোগ করি 1965-এ গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী বলবন্ত রায় মেহতাকে তো কাছে সেইভাবে মানে ভারতবর্ষ এই জিনিস কিন্তু দেখেছে, এয়ারলাইন্সে এইটা করাটা মানে ইট ইজ ওয়ান অফ দ্য ফেভারিট চয়েস ফর মানে যে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের বাইরে। এবার যদি সেটা হয়, সেটার কারণ হচ্ছে একটা হচ্ছে যে এই যেটা বললাম যে একটা মিডিয়া কভারেজ পাওয়া যায়, আরেকটা হচ্ছে যে কারা করবে, হোয়াট ইজ দ্য এম। তো এটা আমাদের শত্রু দেশ করতে পারে। এবার শত্রু দেশের কাছে এখন একটা ব্যাপার হচ্ছে, এখন টেররিজমটা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, জানেন, এই গলা কেটে দিলাম, গুলি করে মারলাম, ধর্ম দেখে মারলাম, এইগুলো একটুখানি এখন একটু এই স্পেশালি অফ সিন্দুরের পরে এটাতে মনে হচ্ছে যে এটাতে ওদের বিপদটা বেশি হয়ে যাবে।
আপনি খেয়াল করবেন যখন আপনি এইটা কভার করছিলেন পাকিস্তান, অনেকগুলো দিনই আপনার সাথে আমি ছিলাম একদম, সেদিন সেই সময়টায় আমরা কিন্তু তার আগে অবধি জানতাম না যে আমাদের দেশের এয়ারলাইন ইন্ডাস্ট্রির একটা বড় পার্ট অন্য কোনো দেশ ম্যানেজ করে। এটা নিয়ে আমিও কথা বলেছিলাম, আমি নাম নিচ্ছি না। হ্যাঁ, যে কোনো দেশ যে আমাদের শত্রু দেশের সঙ্গে পাশে পা দিয়ে দাঁড়িয়ে কাজ করেছে, দুটো তিনটে দেশ করেছে, বাকিরা আড়াল থেকে হয়তো হেল্প করেছে, ডাইরেক্ট করেনি। তাদের দেখেছি আমরা যে তারা নাকি শুনতে পাচ্ছে, এবং তখন শিবসেনা বলেছে এটা যদি দুদিনের মধ্যে না চলে যায় এই করে দেবো, এয়ারপোর্ট বন্ধ করে দেবো, এবং নানান রকম ঝামেলা। এগুলো আমি আপনাদের টিভিতে বলেছি, আমি দুয়ে দুয়ে চার করছি না, আমি জাস্ট সেইং যে দেয়ার আর আদার পিপল। তো তাহলে এটা কি পসিবল? ইয়েস পসিবল। এবার কারা চাইবে? শত্রু দেশ চাইতে পারে, কোনো শত্রু সংস্থাও চাইতে পারে। জানেন, দেশ একটা আজকাল কি হচ্ছে, টেররিস্ট অর্গানাইজেশন আর দেশ গুলিয়ে মিলিয়ে যাচ্ছে, মানে নন স্টেট অ্যাক্টরস যেটাকে আমরা বলি আর স্টেট হ্যাভ বিকাম টুগেদার। আই ক্যান সে অ্যাবাউট ইরান, যেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন 8টা থেকে 9টা টেররিস্ট অর্গানাইজেশন চালায় তারা, সবাই জানায়, মানে ইউএস এর রিপোর্টে আছে, মানে রাইট ফ্রম হুতি। এই তো তাহলে নন স্টেট অ্যাক্টর তো ওরা, হ্যাঁ একদম। এবার পাকিস্তানের দেখুন নন স্টেট অ্যাক্টররা কেমন করে বসে আছে, এবং তারা ওখান থেকে স্টেটমেন্ট দিচ্ছে, ওসামা বিন লাদেনকে ওখান থেকে তুলছে। তারপরেও ইউএস আজকে আপনারা দেখেছেন পাকিস্তানের আর্মি চিফকে ওখানে ডেকেছে ওদের আর্মি ডে প্যারেডে, সারা পৃথিবীর মধ্যে থেকে একজনকে ডেকেছে। সো দেয়ার ইজ এ গেম গোয়িং অন। সেই বিগ গেম আমি শুধু যোগ করি, সেটা হচ্ছে মানে একদম খালি চোখে যেটা দেখছি 2024-এর অক্টোবরে এই খালিস্তানি জঙ্গিরা হুমকি দিয়েছিল যে একদম স্পেসিফিক্যালি যে এয়ার ইন্ডিয়ার বিমান আমরা নামাবো, তার কারণে এবং এই খালিস্তানি জঙ্গিরা, আমি কালকেই বলছিলাম ক্লাস 2-3 তে পড়ি কনিষ্ক, এরাই তো ব্লাস্ট করিয়েছিল। এবং এই খালিস্তানি জঙ্গিদের কাছে হালেই এই মাসেই G7 এর একটা মিটিং হচ্ছে, যেখানে তারা প্রচন্ড মানসিকভাবে কষ্টে আছে যে কেন আসছেন আমাদের প্রধানমন্ত্রী। এবার হচ্ছে যে টার্গেট চয়েসের একটা কারণ হচ্ছে এয়ারলাইন ইন্ডাস্ট্রি। এবার আপনি যদি দেখেন কিছু অর্গানাইজেশন আছে যারা টেররিস্ট অর্গানাইজেশন না, আবার শত্রু দেশও না, বাট দে আর কম্পিটিটরস টু আস অ্যাজ এ নেশন, তারাও ঘটাতে পারে। আরেকটা জিনিস আছে, কিছু অর্গানাইজেশন আছে দে আর নট কম্পিটিটর টু আওয়ার কান্ট্রি, বাট দে আর কম্পিটিটর টু কোম্পানি, তারাও করতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমার বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যদি কেউ ফুড পয়জনিংয়ে মারা যায় তো পাশের রেস্টুরেন্ট খুশি হয়ে যায় যে কাস্টমারগুলো আমার কাছে আসবে। আই এম নট টেকিং নেমস, কারণ এটা বিতর্ক সৃষ্টি করতে চাইছি না। এবার হচ্ছে যে আপনি দেখুন, যদি মেনে নিলাম যে তারা নাশকতা করবে, তাহলে চয়েস হিসাবে আপনি যদি দেখেন পেহেলগাঁওয়ের টেরেস্টও একটা কথা বলেছিল মোদিকে বলো, এখানেও স্টেটটা হচ্ছে গুজরাট। আই এম জাস্ট কানেক্টিং ডটস, রাইট নাও। একটা এয়ারক্রাফট যখন ওনারা অনেক বেটার জানবেন, বাট যেহেতু আমাদেরও এই সব ডিপার্টমেন্টে একটু 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 গুড়ি ছুঁয়ে যেতে হয়, তো যখন টেক অফ করছে তখন তার যা জ্বালানি থাকে, অ্যাকচুয়ালি এটা একটা বম, কিন্তু বিকজ অফ দ্য জ্বালানি ইটস, হ্যাঁ, মানে ওটার জন্য কোনো আলাদা ডিটোনেটর লাগাবে না, আমাদের লাগে না ফাটাতে। এবং সেটা আমরা ব্যবহার দেখেছিলাম 9/11-এ, দে ইউজ অ্যান এয়ারক্রাফট লাইক এ বম, মানে ফুল জ্বালানি নিয়ে 1,26,000 লিটার। হ্যাঁ, তো ওটা হচ্ছে ইটস এ বম অ্যান্ড ইট গেট সেলফ ইনিশিয়েটেড আর কি, ডিটোনেটর, ইউ ডোন্ট নিড এ ডিটোনেটর। এবার হচ্ছে যে এটাতে ট্রেসেবিলিটি খুব কম, বাট আমি ওনাদের সাথে সহমত, এই দুজনের সাথে। আমারও এখনও মনে হচ্ছে এটা যান্ত্রিক ত্রুটি। কেন? কারণ এয়ারলাইন্স, যতটা আমার এক্সপিরিয়েন্স এই টেররিজম ফিল্ডে, এয়ারলাইন্সের ওপরে নাশকতার ঘটনা হলে তার ক্লেমেন্ট খুব তাড়াতাড়ি আসে, বুঝতে পারলেন? তার দাবিটা খুব তাড়াতাড়ি আসে, এখন অবধি দাবি কিন্তু আসেনি। হ্যাঁ, সেইটা একটা মানে পজিটিভ ফ্যাক্টর যে হয়তো এটা যান্ত্রিক ত্রুটি। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট স্টোরি, ভারতবর্ষের যে আপনি বলতে পারেন ইকোনমিক, পলিটিক্যাল, মিলিটারি, ডিপ্লোম্যাটিক সোয়াগ, সেটা অনেকে পছন্দ করছে না। তারা সবাই আমাদের শত্রু দেশ না, কিন্তু তারা সবাই চীন আর পাকিস্তান না, কিন্তু তারা পছন্দ করছে না। এবং তারা সারা পৃথিবীতে নোংরা কাজ করবার জন্য ফেমাস, তাদের অর্গানাইজেশনসগুলো। আমরা খালি ISI-কে দোষ দিই, হ্যাঁ, কিন্তু আরও অনেক দেশ আছে যারা হোয়াইট কলার দেশ, কিন্তু তারা সারা পৃথিবীতে দেশ ভাঙে।
তাদের অর্গানাইজেশনগুলো টুল কিট বানায় এবং সেই টুল কিট ব্যবহার হয়, দেশ ভাঙে। তো এইবার আমি আশা করছি যে স্যাবোটাজ হবে না, হলেও হয়তো আমরা জানতে পারবো না, কারণ জানতে পারলে যারা যে অর্গানাইজেশনরা গেছে, যারা এখন ডিএনএ টেস্ট নিচ্ছে, যারা সব কিছু দেখছে, ফরেনসিক্স করছে, তারা আমাদের বলবে না, আমাকে আপনাকে জানাবে না, সেটা তারা তাদের মতো ব্যবস্থা নেবে। বাট এর থেকে আমাদের শিক্ষা তো নিতেই হবে, এর আর উপায় নেই। আমাদের তো এমন না যে আমরা সব ফ্লাইট বন্ধ করে নেব, এটা না। আরেকটা ব্যাপার, পলিটিক্সের একটা অ্যাঙ্গেলও আছে যে এইটা কিন্তু একটা সুযোগও, যারা পলিটিক্যালি এগেনস্ট the say present incumbent, because this is an opportunity, so they will also use it. এবং অলরেডি আমি কিছু আওয়াজ যাওয়ার শুনতে পাচ্ছি টিভিতে। একদম একদম আমি দেবাশিসদার কথা ধরে, দেবাশিসদার হয়ে আমাদের সবার হয়ে একটা ডিসক্লেমার দিয়ে, দেখুন আমরা তো জানি না কি নাশকতার অ্যাঙ্গেল থেকে আবার বলছি, দেবাশিসদা যা বললেন এবং এর প্রত্যেকটা যদি সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যা প্রমাণিত হয়, আমরা প্রত্যেকে এবং দেবাশিসদাও খুব খুশি হবেন। কিন্তু নাশকতার অ্যাঙ্গেল যেহেতু তিনটে এজেন্সি, এনআইএ, এনএসজি, এটিএস, গুজরাট পুলিশের, তারা একেবারে উড়িয়ে দিচ্ছে না এবং সেই দিকে প্রোব করছে, সেই জন্য সম্ভাবনাগুলো আমরা আলোচনা করলাম। দুটো জায়গায় আমি আসবো। একটা হচ্ছে প্রথমে দেখাবো এই মুহূর্তে একটা ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে, এটা হচ্ছে হোস্টেলে যখন বিমানটা আছড়ে পড়ছে ঠিক সেই মুহূর্তের তার কয়েক মুহূর্ত পরের ফুটেজ, ভয়ঙ্কর এই ফুটেজ। আবার বলছি যে ক্যান্টিনে জুনিয়র ডাক্তার যাদের দেখছেন তারা প্রত্যেকে প্রায় জুনিয়র ডাক্তার, তারা খাচ্ছিলেন, হঠাৎ সর্বনাশের মতো আকাশ থেকে একটা প্লেন দেয়াল ফুঁড়ে এসে ভেঙে পড়লো এবং বিস্ফোরণ ঘটালো। ভয়ঙ্কর এই ছবি। দেখতে পাচ্ছেন একেবারে অন্যরা শুশ্রূষা করার চেষ্টা করছেন, যে আহত ইতিমধ্যেই শুধু এই স্পটে, অন্য কোথাও না, শুধু এই স্পটে 26 জন মানুষকে, 26টা তাজা প্রাণ আমরা হারিয়েছি। ভয়ঙ্কর এই ছবি। এদের মধ্যে যারা আহত আছেন আমরা প্রত্যেকে চাইব যে তারা সুস্থ হয়ে তারা সেরে উঠুন, তারা সুস্থ হতে যেন পারে। দেখুন এই রাজ্যের শাসক দলের অফিসিয়াল দুই দলেরই মুখপাত্র আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে যাব। বৈশ্বনাথ, এক হচ্ছে যে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স দিয়ে শুরু স্বচ্ছ তদন্তর দিকে বারবার, আজকে তো কুণাল ঘোষ একেবারে স্পষ্ট। কোথাও কি তৃণমূল কংগ্রেস মনে করছে যে এর পেছনে নাশকতা বা কোনো সাবোতাজ এই ধরনের কিছু হওয়া সম্ভব? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট থেকেও কিন্তু বারবার স্বচ্ছতায় যেভাবে জোর দিচ্ছেন ইঙ্গিতটা স্পষ্ট। দেখুন এই ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে মর্মাহত, এই কথা তিনি বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, উনি বলেছেন একটা স্বচ্ছ তদন্ত হওয়ার প্রয়োজন আছে। এখানে এতক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, এতগুলি মানুষ মারা গেল, 250 জন তো আপনারা দেখাচ্ছেন, তারও অনেক বেশি, 265+ মানুষ মারা গেল। তো এটা কি কারণে হয়েছে? গাফিলতি ছিল কি না, যান্ত্রিক ত্রুটি ছিল কি না, অন্তর্ঘাত হয়েছে? এই তো আপনাদের এতক্ষণ ধরে এত বিস্তারিত আলোচনা সবাই উঠে আসলো। তো আমরা খুব একজন দায়িত্বশীল দল হিসাবে আমরা এই মুহূর্তে এই শোকের পরিবেশে আমরা কোনো রকম রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু তারই সঙ্গে সঙ্গে আমরা এইটাই তদন্ত চাইব যে এতগুলো মানুষ মারা গেল, এই তদন্তটা স্বচ্ছভাবে হোক, যাতে ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে এতগুলো মানুষের প্রাণ বেঘরে চলে গেল আমাদের দেশে। এইখানে এই ঘটনা ঘটলো। আহমেদাবাদ থেকে যে ফ্লাইটটা যাচ্ছিল, একটা ফ্লাইট প্যারিস থেকে দিল্লি এলো, দিল্লি থেকে আহমেদাবাদ এলো, আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছে। তো সেখানে যদি আমাদের যান্ত্রিক ত্রুটি হয় বা গাফিলতি থেকে থাকে বা কোনো ওভারইউজ হয় কিনা, মেইনটেনেন্স হচ্ছে কিনা, আপনার প্রত্যেকটা কথার সঙ্গে বৈশ্বনাথ আমি একমত। কিন্তু পাশাপাশি আপনি বেঘরে প্রাণ হারানোর কথা বলছেন। গত দুদিন ধরে সমস্ত যারা বিমানের সঙ্গে যুক্ত আছেন বলছেন যে আমাদের এই কলকাতা বিমানবন্দরে বহুতল, অন্যদিকে খোলা বাজার, একটার পর একটা জনবসতি, ডাম্পিং গ্রাউন্ড, ধাপার বিভিন্ন নতুন সংস্করণ, এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কলকাতায়
এয়ারপোর্টও যথেষ্ট ভালনারেবল এবং টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। এটাও নিশ্চয়ই রাজ্য এবং কেন্দ্র, এটা বড় ব্যাপার, মানে সবারই এটা নজর দেওয়া উচিত। আমি আহমেদাবাদের ঘটনাটা হয়েছে এবং আপনারা শুধু কলকাতা না, আপনাদের অন্যান্য চ্যানেলেও আমি দেখেছি যে অনেকগুলি বহু দেশের জায়গায় জিনিসটা নজর রাখা উচিত। আমি একই সঙ্গে এটাও বলবো যে একটা স্বচ্ছ তদন্ত হলে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে, যে 265-র ওপরে মানুষ মারা গেছে। আজকে একজন দেখছিলাম, একজন ভদ্রমহিলা বলছে আমার বাচ্চাটাকে দেখেছে বলে ঘুরছে ওখানে। ওখানে যে লোকগুলো সাধারণ মানুষ, ওই হোস্টেলে যারা জীবন জীবিকার জন্য যায় তাদেরও প্রাণ গেছে, হোস্টেলের স্টুডেন্টদেরও প্রাণ গেছে। এরকম একটা মর্মান্তিক ভয়ানক একটা ঘটনা, এবং সেই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আমি অভ্রর কাছে যাব যে আলটিমেটলি বিরোধীরা এখন আজ এবং হয়তো কাল যত দিন গড়াবে কিন্তু এভিয়েশন মন্ত্রকের ওপরই সমস্ত এর রাজনৈতিক, যেটা ইঙ্গিত করছিলেন ব্রিগেডিয়ার দাস, যে রাজনৈতিক দায়টা চাপাবে এবং সরকারকে দায়ী করবে এই অব্যবস্থার জন্য। সুমনদা, আমার দৃঢ় বিশ্বাস তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি, তার সঙ্গে ব্রেনের জায়গাটা তো স্বচ্ছ কিচ্ছু নেই। কারণ তারা এটা জানে না যে AAIB বলে একটা সংস্থা রয়েছে, কোনো ধরনের এই ধরনের যদি ক্র্যাশ হয় তারা কিন্তু একটা নিরপেক্ষ তদন্ত করে। তাহলে ওনারা যা বলছেন এতদিন যা ক্র্যাশ হয়েছে কোনো নিরপেক্ষ তদন্ত হতো না, কিন্তু তার সঙ্গে কিন্তু এবার NSG, NIA এবং তার সঙ্গে গুজরাট ATS ইনভেস্টিগেশন করছে। তা এটার পরে আমি মেনে নিতে বাধ্য হচ্ছি তৃণমূলের মাথাটা পুরো স্বচ্ছ, কিচ্ছু নেই। তার সঙ্গে যোগ করি ইউকের একটা বিশেষ টিম এসে, যেহেতু তাদের 53 জন মারা গেছে, তারাও তাদের মতো তদন্ত কিছুদিন আগে করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউকে স্তুতি করে এলেন যে আপনারা আমাদের উপর এরকম ভাবে শাসন করেছেন, দারুণ কাজ করেছেন। তারপর ইউকেটাকে টিম আসছে, সেটাও নাকি নিরপেক্ষ নয়। এটা হচ্ছে তৃণমূলী যুক্তি, খুব ভালো। আমি আজকে বাড়ি থেকে বেরোনোর সময় আমার মা আমাকে খুব একটা দামি কথা বলেছে যে আজকের একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, সেটা নিয়েও দোষারোপ। কিন্তু মা বোধহয় ভুল ছিল, অত্যন্ত সরল মনের মানুষ। মা যদি প্রোগ্রামটা দেখে বুঝতে পারবে তৃণমূলের কি চিত্র। তৃণমূলের এই চিত্রটা দেখে আমার কেভিন কার্টারের একটা খুব বিশ্ববিখ্যাত ছবির কথা মনে পড়ে যাচ্ছে। সুমনদা, আপনি নিশ্চয়ই জানেন, দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল, পুলিৎজার প্রাইজ পেয়েছে। আসলে কি হয়েছিল, সুদানের একটি বাচ্চা মেয়ে, সে খেতে পাচ্ছে না, তো জীর্ণপ্রায়, সে মারা যাবে, তার প্রাক মুহূর্তে একটা শকুন অপেক্ষা করছিল তার মারা যাওয়ার পর তার ফ্লেশটা খাবে বলে। আমি গ্যারান্টি সহকারে বলছি, অত্যন্ত বিতর্কিত ছবি। তারপর এই ফটোগ্রাফার আত্মহত্যা করেন, কিন্তু তৃণমূলের সেই ব্যাপারটা নেই। আমি তো এটা যা বুঝতে পারছি, এই স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা তৃণমূল কংগ্রেস কালকে বোধহয় মজলিস বসিয়েছিল যে এবার দোষারোপ করা যাবে। আমার শুধু একটাই কথা আছে যে এই রাজ্যের কোনো গাফিলতির ঘটনার পরে তৃণমূল কংগ্রেস যদি এই ছবি দেখিয়ে এই কথা বলে, তোমরা মেনে নেবে তো? নীরব থাকবে তো? কত ঘন্টা? আপনাদের একজন রিপোর্টার প্রথমার্ধে জ্ঞানেশ্বরী কাণ্ডের সঙ্গে বিষয়টা তুলনা করলেন। তুলনাটা কি করা যায়? আমি একটা মৌলিক প্রশ্ন রাখছি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে চার্জশিটে নাম ছিল কার? মিস্টার ছত্রধর মাহাতো। উনি জেলে ছিলেন, তাকে প্যারোল দেওয়া হলো তৃণমূলের সরকারের দ্বারা, তার 2 ছেলেকে চাকরি দেওয়া হলো। তারপর খালি সেখানে আটকে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি মুখপাত্র, ছত্রধর মাহাতো কিন্তু দলের জেনারেল সেক্রেটারি। এরা তারপর বড় বড় কথা বলছে, জানেন না, আমি কিছুই জানি না, আপনারা সব জানেন। পার্টির স্টেটের আমিও জেনারেল সেক্রেটারি। উনি, ও আচ্ছা, সরি, আপনার গায়ে লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনিও জেনারেল সেক্রেটারি, ছত্রধর মাহাতো জেনারেল সেক্রেটারি। আজকে পদ এবং চাপানুতর আমি একটু সরিয়ে রাখি, তার কারণ রাজনীতি সত্যি এটা সময় নয়। তার কারণ আমি আবার বলছি, অর্ণব তুলনাটা করেছিল, যেহেতু ওই রকম মৃত্যু মিছিল, অর্ণব যেটা বোঝাতে চাইছিল সেটা হচ্ছে সেখানে অন্তত দেহাবশেষগুলো খোঁজার ক্ষেত্রে এখনকার তুলনায় কিছুটা সুবিধে ছিল। এইখানে আমি আপনাদের একটু আপডেট করতে চাইব, এখনো পর্যন্ত ডিএনএ স্যাম্পল কালেক্টেড হয়েছে 219টি, 234টা পোস্টমর্টম হয়ে গেছে এবং 8টা বডি হ্যান্ডওভার হয়ে গেছে, আত্মীয় স্বজনদের হাতে মরদেহ দেহাবশেষ যেটুকু আছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাইব, আমি বলছি যে এই শোক জানানোর তো ভাষা নেই, পাশাপাশি এত যন্ত্রণা, এত দুঃখের পাশাপাশি ওই যে উল্টো ছবিটা, যে বিস্ময়করভাবে আবার বলতে হবে রাখে হরি মারেকে, তার কারণ বিশ্বাস কুমার রমেশ, তার জীবনী শক্তির প্রতি গোটা পৃথিবীর বিশ্বাস বাড়বে। তার কারণ 11A সিটের সেই যাত্রী আশ্চর্যজনকভাবে তিনি যখন প্লেন থেকে বেরোলেন, সেই ছবি মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে। হাতের মোবাইলটি অবধি অক্ষত তিনি নেবে, সামান্য পায়ে একটু চোট পেয়েছেন, হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন। আজকে তিনি চিকিৎসাধীন। ঘটনাচক্রে তার বেড নাম্বারও 11। প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনেই বিস্ময়কর
তার যে ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি থেকে তার নিষ্কৃতি, তার বেঁচে থাকা, সোল সার্ভাইভার একজন, সেই বিশ্বাসের ওপর ভরসা থাকুক পরের প্রতিবেদনে। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला। অবিশ্বাস্য, পুনর্জন্ম, মিরাকল, মৃত্যুঞ্জয়, কোনো শব্দেই বর্ণনা করা যায় না বিশ্বাস কুমারের ফিরে আসার ঘটনাকে। वो मेरे नजरों के सब सामने हुआ था, इसलिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ। একটা প্লেনের সবাই মৃত, জীবিত মাত্র একজন। কিভাবে? সিট মাহাত্মে। প্লেন ভেঙে পড়ার পর সেই ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা নিজের মুখে দিতে পারছেন, এটাই চরম সৌভাগ্য বিশ্বাসের। फ्लाइट जब क्रैश हुई उस समय हॉस्टल पे लैंड की थी, उसी समय आप बाहर निकले थे? नहीं, क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना, वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सन कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए, तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर। সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করে এভাবেও যে জীবনে ফিরে আসা যায়, তার প্রমাণ বিশ্বাস কুমার রমেশ। लेकिन जब मेरी आंख खुल के मैं देखा ना, तो मुझे लगा मैं जिंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नजरों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मेस हो गए थे सभी। গ্রিক পুরাণের পাখির মতো মৃত্যুবরণ করেও ছাই থেকে নতুন জন্ম নিয়েছেন বছর 40-এর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट, क्या हुआ था और अचानक से कैसे हादसा हुआ? टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना, तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और व्हाइट। बाद में वो पता नहीं, वो प्लेन टेक ऑफ ज्यादा करने के लिए वो रेस जो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया हॉस्टल में, और सब सामने सब हुआ। 2003 সাল থেকে ব্রিটেনে থাকেন রমেশ। স্ত্রী এবং সন্তানেরা সেখানেই রয়েছেন। রমেশ ভারতে এসেছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়া ড্রিমলাইনারের 11A সিটে ছিলেন বিশ্বাস কুমার রমেশ। क्योंकि अपोजिट साइड पे थे ना, वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ ही थोड़ा पेस था। फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नजर के सामने ही सब 2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। বিশ্বাস কুমার রমেশের সঙ্গে শুক্রবার হাসপাতালে দেখা করেন প্রধানমন্ত্রী। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। খারাপ খবরের পর খারাপ খবর। মধ্যপ্রাচ্যে একেবারে যুদ্ধ পরিস্থিতি। ইরানে হামলা চালালো ইসরায়েল, এবং বিমান হামলার পাশাপাশি প্রচুর ড্রোন দিয়েও হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইরানের সেনাপ্রধান এবং 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এই হামলায়। এবং এই গোটা ঘটনাটা আমার আপনার জীবনেও একেবারে সরাসরি প্রভাব ফেলছে। তার কারণ শেয়ার বাজারে ধস, অপরিশোধিত তেলের দাম বাড়ল, অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই যে সংঘাত, এটা ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, আমার আপনার জীবনে কতটা প্রভাব ফেলবে, দেখার সেটাই পরের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। এবার সম্মুখ সমরে ইসরায়েল ইরান। রাতের অন্ধকার চিড়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করল ইসরায়েল। পাল্টা ড্রোন হামলা করল ইরানও। আর বেলা গড়াতে না গড়াতে প্রায় 3000 কিলোমিটার দূরের এই যুদ্ধ পরিস্থিতির আঁচ এসে লাগলো ভারতের গায়ে। হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার। আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে বাড়তে পারে তেলের দাম। শুক্রবার ভোর থেকে ইরানকে টার্গেট করে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। বেছে বেছে এয়ার স্ট্রাইক চালানো হয় ইরানের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলোতে। দক্ষিণ পূর্ব তেহরান থেকে
220 কিলোমিটার দূরে রয়েছে ইরানের সবথেকে বড় ইউরেনিয়াম কেন্দ্র। সেই জায়গাকেই টার্গেট করে ইসরায়েল। ইসরায়েলের এই এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, ইরানের এলিট ফোর্স রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত 6 জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ইরান ইজ অলমোস্ট রেডি উইথ মেটেরিয়াল, উইথ টেকনোলজি, উইথ ইনফ্রাস্ট্রাকচার to complete and acquire 15 nuclear bombs. ওরা ভীষণ ক্লোজ টু অ্যাকোয়ারিং 15 নিউক্লিয়ার বম্বস। ইসরায়েল couldn't wait any longer. বিধ্বংসী হামলার পরই ইসরায়েলের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ে ইরান। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই বিবৃতি দিয়ে বলেন, ইসরায়েলকে কঠোর শাস্তি পেতে হবে। খারাপ পরিণতির জন্য ইসরায়েল যেন প্রস্তুত থাকে। এরপরই 100টা ড্রোন ছোড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে, তবে সেগুলো নিষ্ক্রিয় করে দেয় ইসরায়েলি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স। সকালে সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েলের প্রায় 200টি এয়ারক্রাফট ইরানের 100টি টার্গেটকে এঙ্গেজ করেছে। ইসরায়েল কারণ দেখাচ্ছে যে ইসরায়েলের যে পারমাণবিক এনরিচমেন্ট প্রোগ্রামটা এটা মিলিটারি গ্রেডে পৌঁছাতে গেছে এবং সেই জন্য তারা তাদের দেশের প্রতিরক্ষার জন্য এই আক্রমণটা করেছে। ইসরায়েল ইরান সংঘাত ভারতের জন্য যথেষ্ট দুশ্চিন্তার, কারণ যুদ্ধ পরিস্থিতির আঁচে হু হু করে পড়তে শুরু করে শেয়ার বাজার। শুক্রবার বাজার খুলতেই সেন্সেক্স এক ধাক্কায় প্রায় 900 পয়েন্ট পড়ে যায়। দিনের শেষে সেন্সেক্স কমে 573 পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক দাঁড়িয়েছে 81,118 পয়েন্টে, নিফটি রয়েছে 24,718 পয়েন্টে। আনএক্সপেক্টেডলি একটা অ্যাটাক হয়ে গেল ইরানের উপরে, এবং এটা মধ্যপ্রাচ্যের যে একটা ঐশ্বর্য আছে, তেল তার মধ্যে অন্যতম একটা রিসোর্স, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিকে অ্যাফেক্ট করে এবং ফরেন কারেন্সি রিজার্ভ যেটা সেটা কমবে, ডলারের একটা ডিমান্ড ক্রিয়েট হবে, এবং ডলারের ডিমান্ড যদি ক্রিয়েট হয় তাহলে টাকার অবমূল্যায়ন হবে। ইরানের উপরে ইসরায়েলের এয়ার স্ট্রাইকের পরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 10% বেশি বেড়ে যায়, যা গত কয়েক মাসের মধ্যে রেকর্ড। দুশ্চিন্তার বিষয় হলো অপরিশোধিত তেলের দাম বাড়া মানেই পেট্রোল ডিজেলের মতো জ্বালানির মূল্য বৃদ্ধি, আর সেটা হলেই তার ধাক্কা সরাসরি গিয়ে লাগবে সাধারণ মানুষের পকেটে। তেলের দাম বেড়ে গেলে সরাসরি আমাদের দেশে মূল্য বৃদ্ধি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমদানি বেড়ে যাবে, অর্থাৎ আমাদের আমদানি যদি রপ্তানির থেকে বেশি হয় তাহলে আমাদের টাকার অবমূল্যায়ন হবে, এটাই স্বাভাবিক। ইসরায়েল এবং ইরান দুই দেশেরই ভারতীয় দূতাবাসের তরফে সেখানে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।